जिंदगी जंग है, जंग में चोट सबने खाई, खा के जख्म जो फिर उठे और जीत ले लड़ाई। অনেকের ক্ষেত্রেই তাদের মুখের হাসি দেখে বোঝা যায় না তার পেছনে কতটা স্ট্রাগল, কতটা লড়াই লুকিয়ে রয়েছে। তখন লোকে কি ভাবতো স্ট্রোক মানে হয়েছে মানে হার্টে কিছু হয়েছে। স্ট্রোক মানুষকে কিরম ভাবে লাইফ পুরো শুধু যে তার পাল্টে গেল তা নয়, তার আশেপাশে মানুষগুলোর সব জীবনটা পাল্টে গেল। ইট ইজ ওয়ান অফ দ্য ফিফথ ডিজিজ যার ডিসেবিলিটি সব থেকে বেশি। তো উনি ব্রাশ করছিলেন, সাডেনলি আই ফাউন্ড যে উনি ধপ করে বসে পড়েছে। তাহলে কি হয়েছে, কি এটা বলার চেষ্টা করছে বুঝতে পারছি। তখন না বডিটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি হয়, পারসন বিকামস ভেরি হেভি। দুজনে মিলে রাতের বেলা ততক্ষণ অ্যাম্বুলেন্স এলো, নিয়ে কোনো টাইম ওয়েস্ট করা হয়নি। আমাকে পর্যন্ত উনি চিনতে পারতেন না। ওই সময় প্রচুর অ্যাডভাইস করলো, মহিলা, বয়সটা খুব বেশি না, অতএব তার বন্ধু, অন্য লোক সবাই আসতে শুরু করলো। সবাই বলল এটা কিন্তু এই করা উচিত, একে কিন্তু ওখানে নিয়ে যাওয়া উচিত, এটা কিন্তু করা উচিত। আমি এ কান দিয়ে শুনতাম, ও কান দিয়ে বার করে দিতাম। ভালোবাসার কোনো বিকল্প হয় না। মানুষ যে কেন এত মারপিট করে, কেন এত হিংসা, কিছু বুঝতে পারি না। মানুষ খারাপ এবং ভালো দিয়ে তৈরি। কোনো মানুষের বেশিরভাগটা খারাপ, কম পার্সেন্টেজ ভালো। কিছু তাকে আমরা ভালো মানুষ বলি। খারাপ ছাড়া কোনো মানুষ নেই, আবার ভালো ছাড়াও কোনো মানুষ নেই। কিন্তু যে মানুষের মধ্যে বেশিরভাগটাই খারাপ এবং অল্প কিছু ভালো, তাকে আমরা বলি খারাপ মানুষ। আমি বোধহয় সময়ের সাথে চলতে জানি মনে হয়। আমি ফেস করি, একেবারে মুখোমুখি ফেস করা যাকে বলে। তার মধ্যে রাজীব গান্ধীর সাথে দেখা, why don't you join politics? মিঠুন চক্রবর্তী এখানে একটা ইনস্টিটিউট করলেন, সেইটা করতে আমার খুব ভালো লাগতো, কারণ ওটা চালাতে হতো। মানুষ এর এখানে লেখা আছে ডেস্টিনি, মানে আমি বলি যখন মানুষ জন্মায় তখন তার উপরে এক্সপায়ারি ডেট দিয়েই পায়। তো এক্সপায়ারি ডেট যবে হবে তখন তাকে দেখতে। ফার্স্ট ইমপ্রেশন, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। একটা মানুষকে যখন আমি প্রথমবার দেখছি, তখন দেখে তার ব্যাপারে আমার কি মনে হচ্ছে যে এই মানুষটা কেমন হতে পারে। তবে সেই ফার্স্ট ইমপ্রেশন অনেক সময়ই খুব মিসলিডিংও হতে পারে। অনেকের ক্ষেত্রেই তাদের মুখের হাসি দেখে বোঝা যায় না তার পেছনে কতটা স্ট্রাগল, কতটা লড়াই লুকিয়ে রয়েছে। আজ আমার গেস্ট যিনি, তিনি এইরকম একজন মানুষ। নমস্কার, আমি দীপ, আর আপনাকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথার আরেকটি এপিসোডে। আর আজ আমার অতিথি হচ্ছেন মৈত্রী সাহা। নমস্কার। শি ইজ আ লিডার, আ সোশ্যাল ওয়ার্কার, আ কেয়ার গিভার অ্যান্ড আ মেন্টর। আর তার জীবনের কাহিনী থেকে আপনার আর আমার অনেক কিছু শেখার আছে। চলুন তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। মৈত্রীদি, ওয়েলকাম টু দ্য শো। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। না, দ্যাটস মাই প্লেজার। আমি আসতে পেরেছি, কিছু কথা বলতে পারবো। আচ্ছা, যে প্রশ্নটা দিয়ে শুরু করব, আপনি তো অনেক জায়গায় থেকেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, হ্যাঁ, কিন্তু নিজের ঘর বলতে যেটা একটা নিজস্ব একটা না, আমার বাবা ছিলেন যেহেতু ডিফেন্সে, তো আমাদের সাধারণত কি হয়, বাবার তো ট্রান্সফারেবল জব, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, সেই বলতে নিজের জায়গা হয় না। তাহলে কি ওই একটা জায়গায় মনে হয় নিজের, কিন্তু আবার কিছুদিন পরে আবার সেখান থেকে। কিন্তু এই যে বারবার এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গা, তাতে কোথাও কোনো একটা জায়গায় শেকড় না গজিয়ে যাওয়ার এইটা কখনো অসুবিধা তৈরি করে না? না, আমরা ওরকমই ছোটবেলা থেকে ওইটাই দেখে বড় হয়েছি, ওইটাই উপলব্ধি করেছি। এক একটা জায়গায় গেছি, সেখানে এক এক রকম ভাষাভাষী, বন্ধুরা, পরিবেশ প্রত্যেকটা আলাদা আলাদা, এবং প্রত্যেকটা সেগুলো যেহেতু গ্রোয়িং এজ, তো সেগুলো অ্যাডাপ্ট করা, ধরে নেওয়া, সেখানকার যে ভাষা, তাদের কথা বলার ভঙ্গি, সবকিছুই যেন তখন ইমিটেটের মতন হয়ে যায়, তখন অনেক কাছের হয়ে যায়। মানুষ এমন অনেকেই হন যারা নিজের চারপাশটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, এবং সেখানে একটা জিনিস এদিক থেকে ওদিক হলে তার ঘরের হয়তো কোনো জিনিস কেউ এদিক থেকে ওদিক সরিয়ে দিয়েছে, সে রেগে যায়। আপনার ক্ষেত্রে দ্য চেঞ্জেস আর ফার মোর ড্রাস্টিক, মানে সমূলে এক জায়গা থেকে আপনাকে উপরে নিয়ে গিয়ে আরেক জায়গায়। তো কোথায় পাঞ্জাব, কোথায় কাশ্মীর, কোথায় পুনে, তারপর লাস্টলি কলকাতা। তাছাড়াও আপনার ব্যক্তিগত জীবনেও বহু পরিবর্তন এসেছে। বহু। এই যে বারবার চেঞ্জেস আসছে,
আর আপনাকে বারবার অ্যাডাপ্ট করতে হচ্ছে, এটার থেকে আপনি কি শিখেছেন? আমি শিখেছি এটাই যে আমি একটা ডেস্টিনিকে বিশ্বাস করি। ডেস্টিনিতে যা আছে তার বাইরে কিছুতেই কিছু হয় না। এটা আমার যদি আমি যে জিনিসগুলো জীবনে ভালোবেসেছি, প্রথম জীবনে পড়াশুনো করছি, বড় হচ্ছি, তখন নাচটা আমার খুব প্রিয় ছিল। এ এত এত ছিল তখন মনে হতো সেই জীবনে যে আমি নাচ ছেড়ে বোধহয় বাঁচতে পারবো না। কিন্তু পরিস্থিতির এতে আমাকে কিন্তু সেটা ছাড়তে হলো। তো সেকেন্ড লাভ ওয়াজ মাই ফিল্ম মেকিং। তার মধ্যেও একটা ফেজ গেছে যে আমি চেয়েছিলাম কোনো মানে কম্পিটিটিভ এক্সামিনেশনে আর কি, যেখানে লোকে ক্রস করতে পারে না। তো আই ওয়াজ প্রিপেয়ারিং ফর দ্যাট। আর ওটার জন্য আমি ওটাতে পাসও করি। কিন্তু अगेन ডেস্টিনি স্ট্রাইকস। ওখানে কি হলো, ওখানে আমার বাবা মারা গেলেন। খুব আর্লি মারা গেলেন বাবা। এবং তার পাশে দাঁড়িয়ে তখন একজন মেয়ে, তার মা রয়েছেন একা। I had to take a decision, না এই লাইন থেকে আবার শিফট করতে হবে আমাকে। আমাকে মার সাথে থাকতে হবে, মাকে আমাকে দেখতে হবে। এখনকার দুনিয়াতে তো কেউ সেইভাবে এগিয়ে আসে না বা দেখাশোনা করে না। আর আমরা যেহেতু সবই ডিটাচ ফ্যামিলি, সব বাইরে, বাইরে থাকায় বলে। তারপরে নেক্সট ওয়াজ ফিল্ম মেকিং। তারপর বম্বে কোর্স করা, তারপরে করা, এজেন্সি কাজ করা, তারপরে নিজের ডকুমেন্টারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করা। সেগুলো করতে, করতে বেশ যাচ্ছিল। তার মধ্যে রাজীব গান্ধীর সাথে দেখা। উনি এখানে মানে why don't you join politics? তা আমি বললাম this is my profession. যাই হোক, সেখানে তখন বয়সটা খুবই কম তখন। তো মানে কি করবো না করবো কিছু বুঝি না। তখন ওটা গেল। উনি তো মারা গেলেন। আমি দিল্লি যাতায়াত করতাম। এখানে তখন নাম সোমেন মিত্র। অফকোর্স। হ্যাঁ, তো উনি আমাকে তখন বললেন যে তোমাকে আমরা রাজনীতিতে আনতে চাই। তাহলে আমাকে একটা কিছু ছোট কিছু দেবেন যাতে আমি অ্যাডজাস্ট করতে পারি, মেন্টালি ঠিকভাবে আপনাদের মানে জিনিসটার সাথে আমি ঠিক নই, অভ্যস্ত নই, জানি না। আর তাছাড়াও আমার তখনও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ বাকি আছে, ওগুলো কমপ্লিট করে তারপরে আমি না হয় করব। কিন্তু সামহাউ হি অ্যাকোমোডেটেড মি অ্যান্ড বাই মাই নেচার যেরকম হয় আমি আবার সেটার মধ্যে ইনভলভ হয়ে গেলাম। এটা হওয়ার পরেও তারপরেও দেখলাম যে হ্যাঁ, বহু কিছু করা যায় কোথাও, বহু লোকের সাথে আলাপ হওয়া, পরিচয় হওয়া, সবকিছু। কিন্তু সেটাও যেতে, যেতে একটা জায়গায় সেটাকেও আমাকে মানে একটা কুইট করার মতন করতে হয়। কিন্তু একবার গেলে তো কুইট করা যায় না। কিন্তু আমার ওইটা হারিয়ে গেল। আবার ফিল্ম মেকিং হারিয়ে গেল। at lost. আচ্ছা। তারপরে গেল। এগুলো আবার মাঝখানে কোনো মিডিয়েটার্স আছে, তার মাঝখানে আবার একটা ওই আমাদের মিঠুন চক্রবর্তী এখানে একটা ইনস্টিটিউট করলেন। সেইটা করতে আমার খুব ভালো লাগতো। কারণ ওটা চালাতে হতো। ওর মধ্যে ওই এসেন্সটা পেতাম। ছেলে মেয়েকে তৈরি করো, গাইড করো। ওটা হলো। ওটা হতে ওটা সামহাউ সেটা কন্টিনিউ হলো না। ওটা বন্ধ হলো। তো হ্যাঁ, তখন আমি আবার এদিকে যে পুরোপুরি পলিটিক্স থেকে অফ হয়েছিলাম তা নয়। আমাকে দিয়ে দিল স্টেট মহিলা প্রেসিডেন্টের দায়িত্ব। সেগুলো সামলালাম। সেখানেও কিছু ভালো কিছু করার চেষ্টা করলাম। তখন প্রণব মুখার্জি উনি তখন ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, এখানকার স্টেটের প্রেসিডেন্টও ছিলেন। আর আমি ছিলাম মহিলা প্রেসিডেন্ট। তো আমার ইনিশিয়েশনে তখন আমি ভেবেছিলাম যে আবার একটা কিছু ভালো করতে পারি যদি। তো ভালো করতে গিয়ে সেটা আমরা তখন ইন্স্যুরেন্স স্কিম, এখন যখন দেখছেন অনেক ইন্স্যুরেন্স, তখন ওটা আমরা সে বাইরে মাইক্রো ইন্স্যুরেন্সের সাথে কথা বলে, এখানকার ইউনাইটেড ইন্স্যুরেন্সের সাথে কথা বলে আমি ইনিশিয়েশন নিয়ে মেয়েদের জন্য একটা 28 টাকা দিয়ে ছোট্ট করে ইন্স্যুরেন্স স্কিম করলাম। সেগুলো হলো, সব হলো। আবার সেখান থেকে ধুপ করে আমার হাজবেন্ডের হলো স্ট্রোক। তারপর যখন স্ট্রোক হলো তখন তো বুঝলাম যে এই তো পুরো মানে আমার লাইফটা এবার অন্যরকম হয়ে গেল। হি ওয়াজ আ ভেরি বিগ সাপোর্ট। মানে উনি থাকাকালীন আর কি আমি যেভাবে বাইরে ঘোরা কাজগুলো করতাম, সেটার ওনার একটা সাপোর্ট ছিল। একটা মেয়ের জীবনে না যখন দুজন মানুষের একটা পরিবার চলে, তখন বহু কিছু আনডিক্লেয়ার্ডই সেটা কিন্তু ভাগাভাগি হয়ে যায়।
এবং কিন্তু এবার স্ট্রোকের পরে তো সিচুয়েশনটা উল্টে গেল। নাও উল্টে গেল, একদম উল্টে গেল। তার মানে আমাকে বাইরে বাড়ি সমস্ত কিছু সামলাতে হচ্ছে। ওইদিকে তখন আমার মার কিডনি কিডনি মানে লাস্ট স্টেজ। যদিও তিনি হাঁটাচলা করতে পারতেন, তার ব্রেন ফাংশনিং পারফেক্ট ছিল, কিন্তু এদিকে তো একদম কিছু নেই। 1 মাস হসপিটালে সার্ভিস থেকে অফ হলেন, ন্যাচারালি আর হবে। সেই প্রথম দেখলাম চোখের সামনে যে স্ট্রোক কি হয়। স্ট্রোক মানুষকে কিরম ভাবে একটা লাইফ পুরো শুধু যে তার পাল্টে গেল তা নয়, তার আশেপাশে মানুষগুলোর সব জীবনটা পাল্টে গেল। এখন সেই যে আমি ওর মধ্যে থেকে কিছু কিছু হয়তো করার চেষ্টা করছি, ওইখানে বসে বসে তখন মনে হলো যে এখানে তো কোনো সেই রকম নিউরোলজির কিছু নেই। কারণ তখন কি হতো জানেন, ওই সময়টা, এটা আমি 2011 সালের কথা বলছি। ইট ওয়াজ 30th জানুয়ারি, আই স্টিল রিমেম্বার, মানে দিনটা ভুলবো না। তখন লোকে কি ভাবতো, স্ট্রোক মানে হয়েছে মানে হার্টে কিছু হয়েছে। স্ট্রোক তো হার্টের Stroke অসুখ heart. নয়। কিন্তু ওইটা তখন লোকের কাছে অতটা ক্লিয়ার ছিল না। রাইট। তারপর তো যখন ভর্তি হলেন, হি ওয়াজ সো ওয়েল ট্রিটেড, কোনো মানে বি ফাস্ট এর প্রত্যেকটা জিনিস হয়তো ফলো হয়েছে। তখন যিনি ডক্টর ছিলেন শুনি বললেন রাতের 12টার সময় ওরকম হয়েছিল। তারপরে উনি বললেন যে আমার মনে হচ্ছে ওনার স্ট্রোক হয়েছে, তো আপনি এক কাজ করুন, ওকে অ্যাম্বুলেন্সে নেবেন, গাড়িতে নেবেন না। অ্যান্ড এভরিথিং, মানে চিকিৎসা পর্যন্ত খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেল। আচ্ছা, এখানে একবার আমি ইন্টারাপ্ট করে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে স্ট্রোকের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই যে বি ফাস্ট, এটা জাস্ট নর্মাল বি ফাস্ট নয়, এটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? আর এর ফুল ফর্মটা কি, এটার মানেটা কি, সেটা জানতে হলে আমাদের পডকাস্টের 2য় এপিসোডটা আরেকবার দেখুন। সেখানে ডক্টর দীপ দাস এর মানেটা বুঝিয়েছেন। ম্যাম। হ্যাঁ, তো এই যে ওনাকে নিয়ে যাওয়া, তারপরে চিকিৎসা শুরু হওয়া, এভরিথিং ইজ ওকে। কিন্তু স্ট্রোক তো স্ট্রাইক করে দিয়েছে। রাইট। এইবার তো সেই মানুষটাকে দেখছি 24 ঘন্টা না গেলে বলা যাবে না, 48 ঘন্টা গেলে না বলা যাবে না। এইসব মুহূর্তে নয়, ইউ হ্যাভ টু টেক, মানে খুব মানে ডিসিশন নিতে হয়, নিজেকে ডিসিশন নিতে হয়। এখানে কোনো আলোচনা না, কথা না, কিছু না। ওখানে আমার রাত্রেবেলা বলা হচ্ছে যে ওনার যদি এটা বন্ধ না হয় ভেন্টিলেশনে দেওয়া হবে। খানিকক্ষণ পায়চারি করছি, আমার সাথে আমার পিস্তুত ভাই সন্দীপ সে রয়েছে, কি করবি রে? আনাম ঠিক আছে দাঁড়া ভাবি। আরে না, যা হবে ডেস্টিনি, ঠিক, আই বিলিভ ইন দ্যাট, দেখা যাক। তারপরে তো ডক্টর আপনাদের এখানে পডকাস্টে এসেছিলেন, ডক্টর দীপ দাস, ওয়ান্ডারফুল পার্সন এন্ড এ ডক্টর। তো আমরা ওনার সাথে যখন আলোচনা করলাম, আমরা ফিল করলাম হি ওয়াজ ভেরি ফোকাসড টু দ্য পয়েন্ট। তো আমরা বুঝলাম যে না, এখন এখানে আইসিইউতেই থাকবে, এবং চিকিৎসা সেই আস্তে আস্তে হলো। আমাকেও পর্যন্ত উনি চিনতে পারতেন না। আচ্ছা। কিচ্ছু, মানে কোনো মেমোরি কিছু ছিলই না। আচ্ছা। সেইখান থেকে আস্তে আস্তে আমি হসপিটালেও থাকতাম, চেষ্টা করতাম কথা বলানোর, এগুলো 1 মাস ছিলেন। তো সেই করে তারপরে আস্তে 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 রিকভার করলো, সব কিছু রিকভার করলো, মেমোরি রিকভার করলো, হাত পায়ে মুভমেন্ট রিকভার করলো, সব কিছু। আমি 1 মাসের মধ্যে হসপিটাল থেকে রিলিজ হলেন, 1 মাস পরে মার্চ মাসে, এপ্রিল মাসে আমি ওনাকে নিয়ে সাথে করে, যাতে ও বেটার ফিল করে, আমি নিয়ে গিয়ে একটি ভালো হোটেলে নিয়ে গেলাম। চা খাবে, কফি খাবে, একটু বসবে, যাতে ইয়েটাকে ফিল করে। তো এইভাবে শুরু হলো আর কি জার্নিটা। কিন্তু সবথেকে টাফ কি, আমি সবাইকে বলতে চাই, এটা তো স্ট্রোক শুধু আমার ফ্যামিলিতে হয়েছে তা না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। ইট ইজ ওয়ান অফ দ্য 5th মানে ডিজিজ যার ডিসেবিলিটি সব থেকে বেশি। তো সেই ডিসেবিলিটিটা তারপরে আসে যখন ওখান থেকে রিলিজ করে হসপিটাল থেকে, তারপরে সে বাড়ির লোকের জার্নিটা শুরু হয়। রাইট। এবং তাকে কিভাবে রাখতে হবে, কিভাবে খাওয়াতে হবে, সোয়ালোয়িং প্রবলেম, তা ঠিক খেতে পারে না অতদিন, তো সে তো টিউব দিয়ে তাকে খাওয়ানো হতো, আস্তে আস্তে নর্মালসি এলো, ইউরিন কন্ট্রোল করতে পারবে না। দিস আর অ্যাবসলিউটলি মানে নতুন। কি করব, বাড়িতে নিয়ে যাব কি করে, কি করব? সোজা হয়ে বসে খাওয়াবেন,
তাকে অ্যাটেন্ডেন্ট তখনকার মতন সেই ওই অবস্থায় নিয়ে যাওয়া, বাথরুমে নিয়ে যাওয়া, তাকে নিয়ে আসা। ইট ইজ মানে ইট ইজ আ নাইটমেয়ার। ইটস আ নাইটমেয়ার। ফিজিওথেরাপিস্ট বাড়িতে আসছে তাকে and a nightmare that continues for months, often years. না, ইট ইজ নাও ইট ইজ আমার জন্য ইট ইজ নাও 11 ইয়ার্স। ও উঠেছিল, উঠে হাঁটা চলাও করছিল। কিন্তু ফ্রম 2019 অনওয়ার্ডস একদম বেডে, একদম বেডে, একদম বেডে, মানে উঠতে পারেন না, নিজে দাঁড়াতে পারেন না। তার মধ্যে কোভিডও হয়েছিল, My goodness. সেখান থেকেও ফিরে এসেছেন। অ্যান্ড থ্রু অল মানে দিস ক্রাইসিস আই ওয়াজ ভেরি লাকি দ্যাট আই হ্যাড আ গুড ডক্টর অ্যাজ আ সাপোর্ট। আচ্ছা, আপনার কথাগুলো শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হলো, আমাদের অনেকের ক্ষেত্রেই our sense of identity Exactly. comes from our work. Yes. মানে একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হবে, হ্যাঁ। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যে কাজটা করেন সেটা ড্রামাটিক্যালি চেঞ্জ করেছে একাধিকবার। একাধিকবার। তো সেক্ষেত্রে আপনার আইডেন্টিটিটা আপনি বজায় রাখছেনই বা কি করে, বা এই অ্যাডজাস্টমেন্টটা আপনি করছেন কি করে? আমি বোধহয় সময়ের সাথে চলতে জানি মনে হয়। হুম। আমি ফেস করি সব প্রত্যেকটাকে একদম একদম এই একেবারে মুখোমুখি ফেস করা যাকে বলে। I have gone through worst times. I have gone through মানে লোকের খারাপ ব্যবহারও দেখেছি জীবনে, সবকিছু দেখেছি। কিন্তু somehow মানে আবার নিজেকে রিকভার করেছি। সেটা যতদিন আছে এখনো মানে লাইফ আমাকে পুরোটা সব করে মানে পুরোটা নিংড়ে এখনো বার করে দিতে পারেনি। লাইফ ইজ স্টিল এক্সিস্টিং ইন মি, উইদিন মি। সেই জন্য আমি ফাইট করতে পারি, আমি চালিয়ে যেতে পারছি। এক একদিন মানে এখন রিসেন্ট টাইমে আপনাকে বলতে পারি, হয়তো সবারই এটা জানা দরকার যে এক এক সময় এমন হয় বডি হেভি তো, আমার তো সারাদিন কোনো অ্যাটেন্ডেন্ট থাকে না, হিউজ মেডিসিন কস্টও যায় তার সাথে। এক এক সময় নিজেরও শরীর অনেক সময় ঠিক থাকে না। ঈশ্বরে বিশ্বাস করি এবং আপনারা তখন ডাকি যে আমায় শক্তি দাও, আমাকে ওকে করতেই হবে রাত্রে, ওকে আমাকে ঘোরাতেই হবে, ওকে আমায় তুলতেই হবে, খাওয়াতে হবে, বসাতে হবে, আমাকে এক্সট্রা শক্তি দাও। অ্যান্ড আই জাস্ট মানে ডাকি, ডেকে বলি আমাকে শক্তি দাও, ওকে করতে হবে। আচ্ছা, আপনি যে একাধিক জায়গায় থাকার কথাটা বলছিলেন, কলকাতার ব্যাপারে বাঙালিরা একটু বেশি ইমোশনাল। কলকাতায় যারা থাকে বা অনেক সময় প্রবাসীদের মধ্যেও এই ব্যাপারটা দেখা যায়। এই শহরটাকে আলাদা করে স্পেশাল বলে মনে হয় আপনার? আলাদা তো বটেই। কিভাবে? তো আলাদা বটে, অন্য যেসব জায়গায় আমি থেকেছি সেখানে মানুষেরা একটু ফিজিক্যালি বেশি পরিশ্রমী হয়। আমরা একটু আমাদের একটু ল্যাদ আছে ভাই। তা আমরা একটু এটা আছি, হ্যাঁ। কিন্তু আবার খুব ইমোশনাল যেটা বললেন এটা অবশ্য আছে। এবং কালচারাল দিকটা তো অত্যন্ত ভালো, এই দিকটা তো খুবই ভালো। না, সব রকমের চর্চা, যেগুলো গান, লেখা, আবৃত্তি, এইসব জিনিসগুলো এটা একটা জগৎ আলাদা। আচ্ছা, আপনার কথাগুলো শুনতে শুনতে আমার দুটো বইয়ের কথা মনে পড়ছে যেগুলো আমি পড়েছিলাম। একটি হচ্ছে খুব পুরনো একটা বই, অরিজিনালি ফার্সিতে লেখা, সেটা হচ্ছে রিয়াজুস সালাতিন। এটা যিনি লিখেছিলেন তিনি মালদার ইংরেজ রেশমকুঠির মুন্সি ছিলেন। আচ্ছা, ওকে। আর তাকে সেই রেশমকুঠির যিনি সাহেব তিনি বলেছিলেন যে আপনি খুব শিক্ষিত, তো আপনি বেঙ্গলের হিস্ট্রি লিখুন। তো উনি বাংলার মুসলমান শাসনের ইতিহাসটা লিখেছিলেন। ওকে। গোলাম হোসেন সেলিম, তার কবরও আছে মালদায়। এবার গোলাম হোসেন সেলিমের ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু এখানকার লোক নন, উনি এসেছিলেন আওয়াধ থেকে। আচ্ছা। ওর বইয়ের ইন্ট্রোডাকশনে উনি বেঙ্গল আর বাঙালিদের ব্যাপারে কিছু কথা লিখেছেন, সেগুলো খুব একটা মানে কি বলবো, মানে ওর বাঙালিদের ব্যাপারে খুব একটা ফেভারেবল ইমপ্রেশন ছিল না। আমি ট্রান্সলেশনে যেগুলো পড়েছি, উনি লিখেছেন যে what they say they will do in 3 days they do not do in 3 weeks. আমার আর এটা সেই 1700s এ লেখা একটা বই। আমি আমার মাকে বলেছিলাম, আমার মা শুনে বলল, ও আমাদের কুঁড়ে হিসেবে রেপুটেশনটা মোগল আমল থেকেই আছে।
আর একটা যেটা আমার মনে পড়ছে সেটা হচ্ছে আপনি হয়তো নাম শুনেছেন। আইসিএস ছিলেন একজন ইংরেজ মাইকেল ক্যারিট, হ্যাঁ। যিনি বেঙ্গলে পোস্টেড হন। নানান জায়গায় কাজ করেন, পূর্ববঙ্গেও কাজ করেন, টাঙ্গাইল-ফাঙ্গাইলের মতো জায়গায় পোস্টেড থাকেন এবং এখানে কাজ করতে, করতে ওর একটা চারিত্রিক পরিবর্তন হয় যখন উনি রিয়ালাইজ করেন যে এই কলোনিয়াল গভর্নমেন্ট কিভাবে ভারতীয়দের শোষণ করছে, আচ্ছা। তার ফলে ভারতীয়দের ওপর কি এফেক্ট পড়ছে। তার ফলে উনি কমিউনিস্ট হয়ে যান। হয়ে গিয়ে রাইটার্সে কাজ করতে, করতে সমস্ত গভর্নমেন্ট সিক্রেটস উনি বিপ্লবীদের হাতে দিতে পাস করা শুরু করেন আরকি। ওর যে আত্মজীবনী আছে সেটাতে উনি লেখেন যে 1920s এর কথা হচ্ছে। তখন আ যারা ইংল্যান্ড থেকে আইসিএস পাশ করে ইন্ডিয়াতে আসতো, তাদের সবথেকে মানে যে জায়গাটায় তারা পোস্টিং চাইতো সেটা হচ্ছে পাঞ্জাব। আচ্ছা। ওয়েদার খুব ভালো, খাবার-দাবার ভালো ইত্যাদি, ইত্যাদি। Their least favored region was Bengal. তার একটা কারণ হচ্ছে আবহাওয়া। প্রচণ্ড গরম, হিউমিডিটি ভীষণ বেশি ইত্যাদি, ইত্যাদি। The other reason is violence. কারণ উনি 1920s এও লিখছেন যে বেঙ্গলের পলিটিক্যাল ভায়োলেন্স সবথেকে বেশি ছিল এবং বেঙ্গলের পার্টিকুলারলি একটি ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুরে উনি পোস্টেড হয়েছিলেন এবং খুব একটা শর্ট টাইম পিরিয়ড ছিলেন। যেটুকু সময় উনি ছিলেন, সেইটুকু সময়ের মধ্যে ওর চোখের সামনে ৩ জন ইংরেজ জাজ খুন হন। এই পলিটিক্যাল ভায়োলেন্সের রেপুটেশনটা ইনফ্যাক্ট ইন জেনারেল ভায়োলেন্সের একটা রেপুটেশন কিন্তু বাঙালিদের আছে। সেটা কিন্তু মানে আমরা যে শুধু ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই তা কিন্তু নয়। মানে এই জিনিসটা একটু ধামাচাপা পড়ে থাকে। ইলেকশনের সময় বোঝা যায় যে আমরা কতটা মারকুটে। তবে সেই জিনিসটা আপনি বোধহয় চোখের সামনে দেখেওছেন। হ্যাঁ, খুবই দেখেছি। প্রত্যক্ষ করেছি খুব ভালো করেই। আচ্ছা আর ভালোবাসার কোনো বিকল্প হয় না। মানুষ যে কেন এত মারপিট করে, কেন এত হিংসা, কিছু বুঝতে পারি না। প্রত্যেকটা জিনিস এই যে আজ আমি যে কাজ করছি, এখানে যারা কাজ করছেন, আপনি যেটা কাজ করছেন, প্রত্যেকের কাছেই আমার মনে হয় যে জিনিসটা আমি করছি, সেটা যদি আমি ভালোবেসে করি এবং আরেকটা মানুষকে যদি আমি ভালোবাসা দিতে পারি, সেই ভালোবাসার কোনো বিকল্প হয় না। আমি একজনের প্রাণ নেব, আমার প্রাণ দেবার তো ক্ষমতা নেই। আমি কারোর দুটো ভালো করলে তাতে তো একটা নিজেরই একটা কনটেন্টেড ফিলিংস হয়। একটা খুব একটা ভালো স্বস্তি হয়, সেটা ভালো লাগে। আপনি এটা আ ইয়েকে বলে বলে দেখবেন, কোনো খুব কারোর সম্পর্কে বিরূপ কথা বলছে, পছন্দ হচ্ছে না। একবার বলে দেখবেন যে একবার বলো না মুখ খুলে যে, "হ্যাঁ, ও ভালো।" একবার বলো ভালো। ওকে অ্যাপ্রিশিয়েট করো, অ্যাপ্রিশিয়েট করো। তখন এই যে অ্যাপ্রিশিয়েট সে একবার করবে না, তার একটা ভেতরে ভালো ফিলিংস আসবেই আসবে। মানুষ খারাপ এবং ভালো দিয়ে তৈরি। কোনো মানুষের বেশিরভাগটা খারাপ, কম পার্সেন্টেজ ভালো। কিছু তাকে আমরা ভালো মানুষ বলি। খারাপ ছাড়া কোনো মানুষ নেই, আবার ভালো ছাড়াও কোনো মানুষ নেই। কিন্তু যে মানুষের মধ্যে বেশিরভাগটাই খারাপ এবং অল্প কিছু ভালো, তাকে আমরা বলি খারাপ মানুষ। তো এই যে ভালোটা, এই ভালোটা যদি আমরা বাড়াতে পারি, এই ভালোবাসাটা যদি আমরা দিতে পারি, এই ভালোবাসাটা যদি ছড়াতে পারি, তার কোনো বিকল্প নেই। যারা এই যে বললাম, যারা কাজ করছে, যারা মাইকে কাজ করছেন, যারা ক্যামেরায় কাজ করছেন, তারা তাদের যন্ত্রটা ভালোবাসে। না ভালোবাসলে তার সাথে সেই ইয়েটা আসে না। ইন্টারেকশনটা যেন মনে হয় ও ইনঅ্যানিমেট। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট আমি যতক্ষণে না তাকে দেখবো, ভালোবাসবো, ততক্ষণে হবে না। আপনি করছেন, আপনি যতক্ষণে না আপনি যে এটাকে ভালোবাসছেন, সবাইকে ভালোবাসছেন, আপনার এত সুন্দর কথা আসবে না। রাইট। এটা যে মানুষ বলতো, বুঝতো, তাহলে হয়তো অনেকটা ভায়োলেন্স কমে যেত। আচ্ছা আপনি অ্যাক্টিভ পলিটিক্স এ ছিলেন। হুম। আপনার রাজনীতির অভিজ্ঞতা নিয়ে কথায় আসবো। হ্যাঁ। কিন্তু তার আগে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকটা প্রশ্ন করি। আপনার বিয়ে হ্যাঁ। অ্যারেঞ্জড ম্যারেজ ছিল? না, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না। আচ্ছা। তাহলে তো এইখানে একটা মানে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। হাউ ডিড দ্য টু অফ ইউ মিট? আ এটা আমাদের দেখা হয়ে যায়। মানে এটা একটা আমাদের যেখানে কিভাবে কোথায় ১ম দেখা হয়েছিল মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। কি হয়েছিল? মনে হয়েছে। আমাদের এমনি একটা একটা জায়গায় আমরা গিয়েছিলাম, সেখানেই দেখা হয়েছিল। হুম, হুম। এই
তারপরে তারপরে আস্তে আস্তে ডেভেলপ করে। হুম। উনি বেসিক্যালি আমার হাজবেন্ড ইজ ফ্রম মালদা, হুম, তো উনি এখানে কলকাতায় অলরেডি তখন হি ওয়াজ ইন সার্ভিস, হুম। তো এখানেই থাকতেন। সেইভাবে দেখা হয়, ওই আস্তে আস্তে আচ্ছা, স্ট্রোকের প্রসঙ্গটায় এবার আসি। আপনি বলছেন যে আপনার তারিখটা মনে আছে একদম যে যেদিন হয়েছিল। একদম এটা কখন হয়েছিল? তখন কি কি হয়েছিল আপনার সেই ঘটনাগুলো মনে আছে? একদম মনে এটা আছে। বোধহয় একটা যেমন রাতের বললাম, ঘটনা। হ্যাঁ একটু আগে বললাম, হুম, হুম। তো এটা রাতে হয়েছে 12টা, তখন 12টা 20 না 25 এরকম টাইম তখন। তখন আপনি জেগেছিলেন। অবশ্যই আমি জেগেই ছিলাম। মানে আপনি তাকে যদি কাউকে তখন ছাড়া ঘুমিয়ে পড়তেন তাহলে তো আরো অনেক বিপদ হতে পারত বোধহয়। হ্যাঁ, না এটা তো আমি যখন ঘরে রয়েছি আমি তো ওকে দেখতে পেলাম। আমি চুল আঁচড়াচ্ছিলাম বসে ঘরে, হুম, ড্রেসিং টেবিলে, বেডরুমে। হুম, আর বাথরুমটা অ্যাটাচ ছিল। তো উনি ব্রাশ করছিলেন। সাডেনলি আই ফাউন্ড যে উনি ধপ করে বসে পড়েছেন। হুম, তো আমার একবার চুল মনে হলো, কি হলো? ধপ করে একটা আওয়াজ হলো, বসে পড়লো কেন? তো আবার বোধহয় উঠে দাঁড়িয়েছে। আবার বোধহয় ব্রাশ করছিল। করে আবার বসে গেছে। একদম ইয়েতে বসে গেছে মাটিতে। তখন আমি দরজাটা খুলে গেলাম। বললাম যে, "এটা কি হলো দেখি তো?" তখন ও কথা, আমি "কি হয়েছে?" কি একটা বলার চেষ্টা করছে, বুঝতে পারছি না। তারপর আমার মা কিডনি লাস্ট স্টেজ পাশের ঘরে। ওনার মার অ্যাটেন্ডেন্ট ছিল, তাকে বেশ মানে হেলদি স্ট্রং লেডি। ওনাকে একটু আস্তে করে ডাকলাম। যে, "এসো তো।" দরজাটা খুলে। যে, "দেখো তো কি হয়েছে? বুঝতে পারছি না।" দুজনে মিলে তখন না বডিটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি হয়? পারসন বিকামস ভেরি হেভি। হুম, এবং তাকে বাথরুম থেকে নিয়ে এসে বেড পর্যন্ত তোলা, এটা মানে ভেরি ডিফিকাল্ট জব। হুম, ততক্ষণ তো বুঝতে পারছি না কি হয়েছে। হুম, তো কোন রকমে আমরা বালিশ-টালিশ দিয়ে তার উপরে ওকে শুইয়ে বসিয়ে, তখনও কিন্তু তাকাচ্ছে, বলছে। হুম, হাত পাও যে নড়ছে না তা নয়, হাত পাও নড়ছে। হুম, তো কোন রকমে ওকে আমরা ঠেলে, ঠেলে উপরে বেডে তুললাম। হুম, বেডে তুললাম, কিছু জানি না। বলছি যে, "হাত পা মালিশ করো।" মালিশ করে যাচ্ছে, আমিও করছি। হুম, ইতিমধ্যে হাতে ফোন নিয়ে তখন যিনি ডাক্তার আমাদের ফ্যামিলি দেখতেন, তাকে ফোন করলাম। উনি বললেন যে, "আমার মনে হচ্ছে স্ট্রোক হয়েছে। তো গাড়িতে নেবে না। অ্যাম্বুলেন্স ঠিক করো। অ্যাম্বুলেন্স ঠিক করে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। হুম, উইথআউট এনি ডিলে।" হুম, তো বাড়িতে কেউ নেই। আমি, ও ঘরে আরেকজন, মা কিডনি লাস্ট স্টেজ। ওর এরকম অবস্থা। আমার ভাইকে ডাকলাম, কাজিন। সে এলো, সন্দীপ। দুজনে মিলে রাতের বেলা ততক্ষণে অ্যাম্বুলেন্স এলো। নিয়ে কোনো টাইম ওয়েস্ট করা হয়নি। বি ফার্স্ট এর প্রত্যেকটা স্টেপ ফলোড হয়েছে। হুম, হসপিটালে পৌঁছেছি। তারাও অত্যন্ত ফাস্ট এবং এফিশিয়েন্টলি তাকে অ্যাটেন্ড করেছেন। এমআরআই হয়েছে। তারপর জানা গেল যে মাথার মধ্যে ব্লিড হয়েছে। তারপরে তো শুরু হলো ব্ল্যাক ডেজ, ডার্ক ডেজ, যাই বলুক। 24 আওয়ার্স গেলে বলতে পারবো, 48 আওয়ার্স না গেলে বলতে পারবো না, এরকম। তারপরে ওখানে এই ডক্টর দাস, এখন আপনাদের এখানে এসেছিলেন পরে। হি ইজ আ ভেরি গুড ডক্টর অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট। ওনার সাথে কথা বলার পর মনে হলো হি ওয়াজ ভেরি ফোকাসড, টু দ্য পয়েন্ট। এখানে আমরা ঠিক আছে। হুম, উনি হুম, আন্ডার হিজ কেয়ার, হি উইল বি ওকে। এবং তাই হলো। আস্তে, আস্তে ওনার কোনো স্মৃতি ছিল না। হি হ্যাড লস্ট অল মেমোরিজ। হাত পা কিছু ছিল না। মানে তাকালো, তাকালো, না তাকালো, না তাকালো, এর মতন ছিল। আইসিইউতে। তারপরে ১ মাস ধরে হসপিটালে ছিলেন। তো গ্র্যাজুয়ালি আস্তে, 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 আস্তে রিকভার করলেন। একটু, 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 একটু করে। হুম, কিন্তু তখন কি হয়, এই সবাইকেই এটা করা উচিত যে আমরা না ওই সময়টা খুব আ হয়ে যাই যে কি করব না করব। হুম। এবং তখন অনেক অ্যাডভাইজার্স এসে যায়। হ্যাঁ, এটা তো সবথেকে সবসময়। মুশকিল হলো কি জানেন? ওই সময় প্রচুর জন প্রচুর অ্যাডভাইস করলো। মহিলা, বয়সটাও খুব বেশি না। মানে এমন কিছু ইয়ে না, ইয়ে, অতএব তার বন্ধু, অন্য লোক সবাই আসতে শুরু করলো। সবাই বলল, "এটা কিন্তু এই করা উচিত। একে কিন্তু ওখানে নিয়ে যাওয়া উচিত। এটা কিন্তু করা উচিত।" আমি এ কান দিয়ে শুনতাম, ও কান দিয়ে বার করে দিতাম। আই ওয়াজ স্টাডি অ্যান্ড ফার্ম যে এখানে চিকিৎসা হচ্ছে, এভাবেই হচ্ছে, ঠিকঠাক হচ্ছে। আমি কিচ্ছু কানে দিতাম না। হুম। কিন্তু ওই করে আস্তে, 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 আস্তে সে রিকভার করল। তবে আপনি যে এটা করতে পেরেছেন তার একটা কারণ বোধহয় আপনার ডাক্তারের উপর আপনার কনফিডেন্স ছিল। রাখতেই হবে। মানে আপনি রাখতেই যদি হবে। কন্টিনিউয়াসলি আম ডাক্তারকে সেকেন্ড আমি গেস করতে থাকেন। আমি যদি ডাক্তার, আমি ডাক্তার নই। আমি ৫ বছর আ পড়ে
পরিশ্রম করে আমি ডাক্তার হইনি। হুম আমার ওই উটকো জ্ঞান নিয়ে তো আমি একজন ডাক্তারকে চ্যালেঞ্জ করতে পারি না। হুম ওটা সাধারণভাবে লোকে ভাবে এটা করব। কিন্তু সেটা করা উচিত নয়। এবং তাকে প্রশ্নের উপর প্রশ্ন, কিন্তু আমি ওইখানে বসে আমি দেখেছি ডাক্তাররা খুব সিনসিয়ার হয়, জানেন তো? মানে ওরা মানে পেশেন্ট পার্টির লোক ওখানে থাকুক না থাকুক, তারা কিন্তু দৌড়ঝাঁপ করে করার চেষ্টা করে হুম এবং তাকে কি করে ভালো করব সেটা করার চেষ্টা করে। হুম একজন কিরমভাবে গন্ডগোলগুলো হয়, আমি ওখানে বসেই ছিলাম ওই আইসিইউর কাছে। আরেকজন ভদ্রমহিলা মারা গেলেন, তখন বাড়ির লোকেরা কেউ ছিল না। ছিল। তখন তারা হুড়ুর করে এলেন, এসে আমি ওখানে বসেই ছিলাম উল্টো দিকের ঘরে আমার হাসব্যান্ডের জন্য। ওরা যখন এলেন তখন ওরা বলল, "এখানে এই হয়েছে, ওই হয়েছে, ডাক্তাররাই দেখেনি।" বললাম, "ভুল কথা। আপনারা তো ছিলেন না, আমি দেখেছি। ওনারা খুব আপ্রাণ চেষ্টা করেছেন শেষবারটা ওনাকে বাঁচাতে। এটা তো মানুষের জন্ম হয়েছে, মানুষের মৃত্যু হবে। মৃত্যু হবেই। এটা আজ হবে নয় কাল হবে। অসুস্থ হয়েছে, আমরা চেষ্টা করব তাকে ভালো করার। ডাক্তার আছেন, তাকে চেষ্টা করবেন। সিস্টাররা আছেন, তারা দেখাশোনা করেন হসপিটালে। হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু করবে। ভালোটাই করার চেষ্টা করবে। এবং তারপরে মানুষ এর এখানে লেখা আছে ডেস্টিনি। মানে আমি বলি, যখন মানুষ জন্মায় তখন তার উপরে এক্সপায়ারি ডেট দিয়েই পাঠায়। তো এক্সপায়ারি ডেট যবে হবে তখন তাকে যেতেই হবে। তারপরে সে বাড়ি আসা, তখন যে ওনারা ডিসচার্জের সময় যেসব জিনিসগুলো বলেন না, হুম সেইগুলো এসে বাড়িতে পালন করা, তখন মনে হয়, ওরে বাবা, এটা কি করব, ওটা কি করব? উই আর নট ট্রেন্ড। বাড়ির লোকেরা তো ট্রেন নয়। আমরা কেয়ার গিভার্স, আমরা তো কোনো মানে পয়সার বিনিময়ে এই কাজ তো হচ্ছে না। হুম এটা তো যে আপনাকে বললাম যে ভালোবাসা। আমি যদি সেই মানুষটাকে অ্যাটেন্ড করব, তার যন্ত্রণাটা বুঝবো, তখনই যখন আমি জিনিসটাকে ভালোবাসবো, আমার মেন্টাল এটা কিন্তু আমার বাইরে আমার অ্যাক্টিভিটিস থেকে মাথাটা কিন্তু এদিকে কনভার্টেড হচ্ছে। রাইট। আমাকে ওকে ভালো করতে হবে। আমাকে কষ্টটা যাতে না হয়। ডাক্তারকে ৪ বার জিজ্ঞেস করা, সেটাকে ফলো করা। হুম এ তো কিছুদিন আগেও মানে ওনার মাঝে মধ্যেই হয়, কয়েকবারই এরকম হয়েছে। ৫ বার ডক্টর দাস ওনাকে একদম মানে লাস্ট স্টেজ থেকে আবার ফিরিয়েছেন। কিছুদিন আগে মানে তো ফলো করার ছিল না। এখানে যিনি সুপর্ণ দাস, যিনি এটা করছেন রিহ্যাবিলিটেশন, উনি জানেন, উনি মানে খেতে পারত না, সোলো করতে পারত না। হুম মাসাজ করে। এখন সে দিব্যি খায়। আমিও ফলো করতাম, উনি কি করছেন? একটু করে দেখতাম হুম যে কি করছেন? তো উনি না থাকলেও ব্যস্ত মানুষদেরকে বিরক্ত করার থেকে আমি ওটা চেষ্টা করে দেখি। হুম তো এইরকম করে ছোট জিনিস, হি ইজ মানে কি ইউরিন কন্ট্রোল হয় না। উনাকে ক্যাথেটারে রাখা আছে। ক্যাথেটার ফর লাস্ট 6 ইয়ার্স। ইউরিনে ক্যাথেটার আছে। মাই গড। সেইগুলো আমায় শিখতে হয়েছে। সেগুলো শিখতে হয়েছে মানে কি, ওগুলো মানে আপনি ক্যাথিটার লাগাতে আমি বলতে আমি লাগাতে পারি না। কিন্তু তারপরেও একটা মেইনটেন্যান্স বলে জিনিস আছে। হ্যাঁ, না হলে সেটা ইনফেকশনের সম্ভাবনা। হ্যাঁ, এতদিন বেডে আছে, একটাও বেড সোর হয়নি। বাহ! এতদিন বেডে আছেন, একটাও বেড সোর হয়নি। এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, এয়ার ম্যাট্রেস ইজ আ মাস্ট। এয়ার ম্যাট্রেসটা ব্যবহার করবেন। স্ট্রোক পেশেন্ট বাড়িতে এয়ার ম্যাট্রেস ব্যবহার করবেন। আর এই যে শুয়ে থাকেন বডিতে, ব্যাক সাইডে যে জায়গাগুলো বডির পেছন দিকে থাকে, বাটাক্স থাকে। হুম ওই জায়গাগুলো যখনই ক্লিন করা হয়, ভালো করে ড্রাই করবে। ড্রাই করে তারপরে সেখানে আপনি আন্ডার প্যাড বা যেটাকে মলি শীট বলা হয় সেটা দিন। বা যদি সবাইকার তো একরকম অবস্থা থাকে না, ওগুলো কেনার মতনও থাকে না। তো বাড়িতে কোনো শুকনো কাপড়, সেইগুলোকে ভালো করে তলায় দেওয়া। তাহলে কি হয়, স্কিনটা ড্রাই থাকে। হুম রাইট। ভালো করে তাকে একটু সেরম তেলের দরকার নেই, নারকোল তেল। হুম নারকোল তেল ইজ গুড ফর স্কিন। নারকোল তেল দিয়ে ভালো করে মাসাজ করে এগুলো সময় লাগে। এগুলো সময় লাগে। আচ্ছা, কিন্তু এই যে আ এই যে এতগুলো জিনিস আপনি বলছেন, আপনি শিখেছেন, আপনি নিজে কেয়ার গিভার হিসেবে কাজ করেছেন। আ ডক্টর দীপ দাসের সঙ্গে যখন আমার কথা হয়েছিল, উনি তখন বলেছিলেন যে, "স্ট্রোক রিহ্যাবিলিটেশন ক্যান বি অ্যাবসোলিউটলি ড্রেইনিং। ইট ইস ফাইন্যান্সিয়ালি ড্রেইনিং, ইট ইস অ্যাবসোলিউটলি। ফিজিক্যালি ড্রেইনিং, ইট ইস ইমোশনালি ড্রেইনিং।" অ্যান্ড সোশ্যালি ড্রেইনিং।
এবার সেখানে আপনি আহ, তো খুব সহজেই একজন আয়া বা নার্স ফর 24 আওয়ার্স রেখে দিতে পারতেন, দিয়ে ইউ কুড হ্যাভ কন্টিনিউড উইথ ইয়োর লাইফ, কিন্তু আপনি সেটা করলেন না। আপনি বরং আপনার কাজটার সমস্ত কিছু বন্ধ করে দিয়ে নিজেকে এটার মধ্যে হ্যাঁ ডুবিয়ে দিয়ে, সেটা কেন? কারণ তাহলে পার্সোনাল টাচটুকু ছেড়ে যাও। ওইখানে যে হাত দিয়ে যত্নটা করছি, হুম ওই যে জিনিসগুলো করছি, সেটা তো কোথাও আপনাকে বললাম যে ভালোবাসার কোনো বিকল্প হয় না। হুম এই যে ধরুন আমি কাজের লোককে দিয়ে গেলাম, হুম 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 বাই চান্স ওদের সোয়ালোইং প্রবলেম আছে, হুম এর কয়েকবারই হয়েছে যে গলায় আটকে গেছে। তখন না ওই সেকেন্ডের মধ্যে তখন আর কোনো দিকে হুঁশ জ্ঞান থাকে না। তখন মনে হয় একে কি করে রিভাইভ করব আমি। একটা প্যানিক। তাহলে তো চোখ হয়ে আসছে, চোখ বড় হয়ে আসছে, অদ্ভুত একটা সিচুয়েশন। ওই ভারী বডি তাকে নিয়ে ঘোরাও, ঘুরিয়ে উল্টো করো। এটা তো আই ওয়াজ নট ট্রেন্ড ফর দ্যাট। হুম নিজের মাইন্ডে কাজ করেছে। একে উল্টো করো, উল্টো করে পিঠে থাবড়াই বাচ্চাদের মতন পিঠে থাবড়ে যখন ওর ওই এটা খক করে নিজেই বলছে, বেরিয়ে গেছে। কথা বলালাম, আওয়াজ জিজ্ঞেস করলাম, জোরে বলো, ভালো ঠিক আছে? বললো হ্যাঁ। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। রাইট। আমার বাড়িতে আমার সাকশন রাখা রয়েছে, সাকশন যন্ত্র রাখা রয়েছে। ওই যে যখন ওই ভেতরে অনেক ভেতরে কাফ, সেলাইভা এসব জমে যায়, মুখে লালা আসে, হুম 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 এটা জিনিসটা মানে খুবই, এর যে পোস্ট স্ট্রোক একটা ফেজ, হুম এটা খুব, ওই যে আপনাকে বললাম, ইট ইজ রিয়েলি ড্রেনিং। তো তখন এই সাকশন পাম্প দিয়ে পুরো সেইটা ডাক্তার অ্যাডভাইস নিয়ে জিজ্ঞেস করেছি কেমন করে করতে হয়, ওনারা বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। হুম তো সেটা দিয়ে হয়তো দুবার তিনবার এমন গেছে, আমাকে বারবার সাকশন করতে হয়েছে, বার করতে হয়েছে, হুম করে কাপ বেরিয়েই চলেছে ভেতর থেকে। রাইট। তো সব পুরো শরীরটা তো, মাথাটা যেই কাজ করছে না না, তার সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো। কাজ করে না। রাইট। তো এইরকম ভাবেই মানে চলে আর কি। আচ্ছা, আমার ব্যক্তিগত জীবন থেকে একটা উদাহরণ দিয়ে একটা প্রশ্ন করি। আমার পরিচিত একটি ছেলে, ছেলে মানে আমার বয়সী, তার মা বাবা দুজনে এখন আর নেই। দুজনে একসঙ্গে অসুস্থ এবং পুরোপুরি বেডরিডেন ছিলেন বহু বছর, এবং ছেলেটির যে আর্থিকভাবে খুব ভালো অবস্থা ছিল তাও নয়। কাজেই ওই প্রাইমারি কেয়ার গিভারের যে কাজটা সেটা ওকেই করতে হতো অনেকটা, এবং সেটার যে ওর ওপর একটা মানসিক প্রতিক্রিয়া হচ্ছে, ওর যে কিছু মানসিক সমস্যা হচ্ছে তার ফলে, সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারতাম। তো সেখানে আমার এক খুব সিনিয়র কলিগ বলেছিলেন যে দুটো জিনিস। এক হচ্ছে এই যে একটা কনস্ট্যান্ট এক্সপোজার টু ইলনেস, হ্যাঁ? আমি সারাক্ষণ একজন, ওর ক্ষেত্রে দুজন অসুস্থ মানুষের সান্নিধ্যে রয়েছি, এর একটা মানসিক প্রতিক্রিয়া হয় এর ফলে, এক। দ্বিতীয় হচ্ছে এই কেয়ার গিভারের যে কাজটা, সেটা আমার সহকর্মীর বক্তব্য ছিল যে এটা ছেলেদের থেকে মেয়েরা অনেক বেটার করতে পারে, এবং মেয়েরা এই প্রেশারটা অনেক বেটার হ্যান্ডেল করে। আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে কি বলবেন? হ্যাঁ, আমি তো পারি। কিন্তু at টাইমস মানুষের এই যে জগতের সাথে একদম ডিসকানেক্টেড হয়ে হুম শুধু রোগীর সেবা করা, নিজের কাজ সবকিছুর মধ্যে একটা কোথাও মনোটোনি আসে। হুম at টাইমস সিভিয়ার ডিপ্রেশনও আসে। কিন্তু সেটা থেকে বেরিয়ে আসা কত ফাস্ট, হুম দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা থেকে বেরিয়ে আসতে হয়। হুম কারণ মন খারাপ করে আমি, একটা মানুষ অসুস্থ পড়ে রয়েছে, তাকে তো আমাকে টাইমলি খেতে দিতেই হবে। হুম তার, সে যদি বিছানাটা খারাপ হয়ে গিয়ে থাকে, সয়েলড হয়ে গিয়ে থাকে, চেঞ্জ তো আমাকে তো চেঞ্জ করতেই হবে। হুম আমি ওই মন খারাপ নিয়ে যদি বসে থাকি, তাহলে তো ওই কাজটা হবে না। হুম তাহলে আমাকে তো ওইটাই আমাকে চালনা করছে, ওই শক্তিটা আমাকে। হুম তাহলে আমি আবার আমার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছি। হুম ইয়েস, দেয়ার আর, এরকম হয় ফর আওয়ার্স আমি হয়তো কারোর সাথে কথাই বলিনি। হুম তো এছাড়াও মানে বহু কাজ আছে যেগুলো আমি করে যাই। সেগুলোর মধ্যে থেকে আমার কিছু হুম আবার পাই।
আমার এনার্জি ফিরে পাই। এই বাউন্স ব্যাক করার যে ব্যাপারটা আপনি বললেন, আমার মনে পড়ে গেল একটা হিন্দি গানের লিরিক্স। বিবেক ওবরয়ের একটা সিনেমা ছিল 'দম'। তাতে সন্দীপ চটা একটা গান আছে। তাতে ২ টো লাইন মনে পড়ে গেল আমার। জিন্দগি জंग है जंग में चोट सबने खाई खा के जख्म जो फिर उठे और जीत ले लड़ाई। বিলকুল। আচ্ছা, এবার আসা যাক আপনার এই যে প্রাইমারি কেয়ার গিভার হওয়ার ডিসিশনটা, এটা তো ফর এনিবডি ইজ এ হিউজ ডিসিশন। কারণ আপনি সবকিছু স্টপ করে দিলেন। আপনি ইউ আর এট দ্য পিক অফ ইওর ক্যারিয়ার। তো সেখানে আপনার মধ্যে এই বিয়েটা হয়নি যে আমি সব ছেড়ে দেব? কিছুই করব না? না, আমি ডিসিশন গুলো এরকমই নিয়েছি। আ আপনি কি খুব স্ন্যাপ ডিসিশনস নেন? হ্যাঁ, ডিসিশনস নিই। স্ন্যাপ ডিসিশনস বলতে ভেবেই নিই। হুম, হুম, কিন্তু হয়তো কুইক হতে পারে। হুম। কিন্তু যে ডিসিশন নিই তার জন্য আই ডু নট রিগ্রেট। আচ্ছা, সো ইউ ডোন্ট লুক ব্যাক অ্যান্ড থিংক হোয়াট ইফ? না, জীবন অল্প, ছোট্ট জীবন। কবে শেষ হয়ে যাবে নো ওয়ান নোজ। হুম, কিন্তু তার জন্য আমার এগুলো মানুষের কোথা থেকে তৈরি হয়? আমি এটা পেলাম না, ওটা পেলাম না জীবনে। আমাকে এটা পেতে হবে, আমাকে ওটা পেতে হবে। যত ওই চিন্তাগুলো মানুষের মধ্যে সে কন্ট্রোল করতে পারবে, তাহলে সে যেটা করছে সেটা নিয়ে সে পিসফুল থাকতেই পারবে। আচ্ছা, এবার একেবারে অন্য একটা বিষয়ে যাই। আপনার আ অ্যাক্টিভ পলিটিক্স এর সঙ্গে অ্যাসোসিয়েশনটা শুরু কিভাবে হয়েছিল আমরা শুনেছি। হ্যাঁ। শেষ কিভাবে হলো? আপনি পলিটিক্স থেকে কবে কেন বেরিয়ে এলেন? শেষ মানে আমি আ তৃণমূল কংগ্রেসের নেক্সট ছিলাম হুম, এবং সেখানেও ভালো পজিশনেই ছিলাম হুম, এবং আ আমাদের মুখ্যমন্ত্রী উনি জানেন আমার হাসব্যান্ডের এরকম অবস্থা হুম, এবং আমি বলেওছি। হি ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক হুম, এবং উনি জানেন যে আমি বাড়িকে আগে প্রেফারেন্স দিয়ে আমি এটার থেকে আস্তে, আস্তে সরে এসেছি। হুম। বাড়িতেই আমি মানে নিজেকে কনসেনট্রেট করেছি ওর দেখাশোনার উপরে। কারণ পলিটিক্স মিনস আমাকে ডেডিকেটেডলি ঘুরতে হবে, বেরোতে হবে, বাড়ি ছেড়ে বেরোতে হবে। সেটা আমার পক্ষে আর সম্ভব আর ছিল সম্ভব না। নয়। হুম, কারণ যত দিন যাবে হি উইল এজ হুম, আমি তো মানুষটাকে ছেড়ে দিতে পারব না। আমি কোনো কাজের লোকের কাছে ছাড়তে পারব না। হুম, অনেকেই বলেছে হয়তো কোথাও এটা রেখে দেওয়া যায়। অনেকেই যাদের who are really very well off হুম, তারা ওই নিজের লাইফ কাটাবার জন্য তাকে হয়তো কোনো একটা সেন্টারে রেখে দিলেন বা হুম। কিছু। তো সেটা আমি হয়তো মানসিকভাবে পারতাম না। আমি ভেবে দেখেছি। ওই লুজিং টাচ এর ব্যাপারটা আপনি হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ। তারই বা কতটুকু জীবন কে কতটুকু থাকবে? হুম। এইটুকু যে ওর মধ্যে থেকে আনন্দ খুঁজে নিলেই হলো। আচ্ছা, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার যখন শুরু হয়েছিল, সেটা আমার ছোটবেলা। সেই ফেজটা আমার মনে আছে। রাজীব গান্ধী আ ইত্যাদি, ইত্যাদি। এবার সেই সময়কার রাজনীতি আপনি দেখেছেন। এখনকার রাজনীতি আপনি দেখছেন। এই দুটোর মধ্যে ডু ইউ সি আ লট অফ চেঞ্জ? নাথিং, নো চেঞ্জ এট অল। হুম, তখনও যা ছিল এখনো তাই। এখনো তাই আছে। ইনফ্যাক্ট যবের থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, যবের থেকে পলিটিক্সের আমাদের নিজেদের আইডেন্টিটি শুরু হয়েছে। কংগ্রেস বলুন, আ নেতাজির সাথে গান্ধীর বলুন। তো এই সিটটা সেই তখন থেকে ছিল। হুম, ভালো লোক তখনও ছিল, হুম। করাপ্টেড লোক তখনও ছিল। তখনো ছিল, হ্যাঁ। তারপরের ফেজগুলোতেও ছিল। কংগ্রেসের সময়তেও প্রচুর স্ক্যাম হয়েছে। হুম, হুম, তো এগুলো চলতেই থাকে। হুম। এগুলো খুব একটা ডিফারেন্স হয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা, হয়তো মিডিয়ার জন্য বেশি দেখা যায় হুম। এইটুকু। যদিও ইন্টারভিউটা আপনার হচ্ছে, তবে আমি একটা ছোট্ট গল্প বলি। আ আমি যেহেতু ইতিহাস নিয়ে কাজ করি, অনেক আ তথ্য খুঁজে, খুঁজে বার করতে হয়, অনেক ডকুমেন্টস ঘাঁটতে হয়। তো একটা পার্টিকুলার পিরিয়ডের কথা বলছি আমি। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেছেন, ইংরেজদের তাড়িয়ে দিয়েছেন, দিয়ে মুর্শিদাবাদে ফিরে গেছেন। কলকাতাটা উনি রেখে গেছেন ওর সেনাপতি মানিকচাঁদের দায়িত্বে। এবার ইংরেজরা যখন কলকাতা ছেড়ে পালিয়েছে, তাদের তড়িঘড়ি পালাতে হয়েছে। তার মানে তাদের প্রচুর মালপত্র তারা কিন্তু কলকাতায় নিজেদের গোদামঘরে ফেলে গেছে। মানিকচাঁদ এবং তার দলবল যথেচ্ছভাবে সেই জিনিসগুলো লুট করেছে। হুম। করে সেগুলো গেছে তাদের নিজেদের পকেটে। এবার তার পরের বছরেই ১৭৫৭ ২রা জানুয়ারি ইংরেজরা ফিরে এলো, কলকাতার দখল নিল।
এবং তারপর সিরাজের সঙ্গে একটা কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ লেটার্স আমরা দেখতে পাচ্ছি, যেখানে ইংরেজরা দাবি করছে যে, যে জিনিসগুলো কলকাতা থেকে লুট হয়েছে, আপনাকে তার কম্পেনসেশন দিতে হবে। এবার সিরাজের বক্তব্য হচ্ছে, আমি যদি কিছু একটা অফিসিয়ালি বাজেয়াপ্ত করি এবং সেগুলো আমার স্টোরসে যায়, সেটার জন্য আমি কম্পেনসেশন দিতে পারি। যে জিনিসটা আমি নিইনি সেটার জন্য আমি কম্পেনসেশন দেবো কি করে? আপনারা যে জিনিসের কম্পেনসেশন দাবি করছেন সেটা মানিকচাঁদ নিয়েছে, আপনারা ওকে বলুন। তো এরকম চলছে। মানিকচাঁদকে থ্রেটনিং লেটার্স পাঠানো হচ্ছে যে, হয় জিনিস ফেরত দাও, না হলে ওর দাম দাও, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছুর মাঝখানে পলাশির যুদ্ধ হয়ে গেল। সিরাজ তো গেলেন। পলাশির যুদ্ধে মানিকচাঁদ মীর জাফরের হয়ে কাজ করছিল এবং তার ঠিক পরে অন রেকর্ড ক্লাইভের লেখা চিঠি আছে। উনি মানিকচাঁদকে চিঠি লিখছেন যে, আমায় বলা হয়েছে যে ইউ হ্যাভ সাপোর্টেড আওয়ার ক্যান্ডিডেট, এবং তারপর উনি লিখছেন, ইউ মে পুট ইউর মাইন্ড অ্যাট রেস্ট উইথ রিগার্ডস টু দ্য ক্যালকাটা অ্যাফেয়ার। আমার এটা পড়েই মনে হলো, আচ্ছা তার মানে 250 বছরে ভারতবর্ষে রাজনীতি আর করাপশন এই দুটো একটা ফোঁটাও পাল্টায়নি, কিছু ঠিক যেমন ভাবে হতো তেমন ভাবেই হচ্ছে। সেরকম ভাবেই আছে, কিছু পাল্টায়নি। আর এটা সময়ের সাথে কোনো কিছু চেঞ্জ হয়নি এখনো। আচ্ছা একটা জিনিস বলুন, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার যখন শুরু হয়েছিল, আপনি যখন রাজনীতিতে কাজ করা শুরু করেছিলেন রাজীব গান্ধীর সময়, তখন প্রাইভেট মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া তো ছেড়েই দিলাম, তো কয়েক বছর হলো। আপনার কি মনে হয় তখনকার যারা রাজনৈতিক নেতাকর্মী ছিলেন তাদের মধ্যেই দেখনদারি জিনিসটা একটু কম ছিল? কারণ আজকাল যেন আমাদের মনে হয় লোকে যত না কাজ করে তার থেকে বেশি দেখায় যে আমি কাজ করছি। এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল, কারণ সত্যি সত্যি বেশ কিছু জন কাজ করে, আবার কিছু কিছু জন আপনি যেটা বলছেন সেটা হয়তো শো করে, আগেও যে করেছে, মানে আমার কোন আগে জিনিসগুলো আগে- আগে হয়তো কাজগুলো হাইলাইটেড হয়তো হতো না অতটা, হুম আগে যখন যে না, কাজগুলো আমার কি কোন জিনিসগুলো চোখে লাগে আমি বলছি। আমার বাড়ির কাছে একটা গলিতে ল্যাম্প পোস্ট লাগানো আছে, আর সেই ল্যাম্প পোস্টের ওপর আমি এক ফোঁটা বাড়িয়ে বলছি না, এত বড় একটা গ্লো সাইন আছে যে অমুক এমপির ফান্ডস থেকে এই ল্যাম্প পোস্টটা বসানো হলো। আমার দেখে মনে হচ্ছে, ভাই একটা ল্যাম্প পোস্ট বসানোরও ক্রেডিট এটা এটা একটা কারণ আছে, এটা হলো ওগুলো লিখতে হয়, ওগুলো শো করতে হয়, এটা ওটা ফিনান্সিয়াল এগুলো যখন শো করতে হয় পার্লামেন্টে, যে কোথায় কোথায় কি কি হয়েছে এর একটা অডিট হয়, তো সেইখানে ওইগুলোকে দেখাতে হয়, বা যেগুলো লেখা রয়েছে ওইগুলো আপনারা দেখেন। ও সো দিস ইজ অ্যান অডিট রিকোয়ারমেন্ট। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা জানা এটা ছিল না। এটার একটা অ্যাঙ্গেল হলো পাবলিসিটি মনে হয় অ্যাপারেন্টলি, আবার আরেকটা এই কারণ, এই যে এমপি ল্যাড লেখা রয়েছে, এমপি ল্যাড, হ্যাঁ। এক্স্যাক্টলি, এমপি ল্যাডের ফুল ফর্ম কি? ওটা লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম। স্কিম। ও আচ্ছা, মানে এগুলো কি এক এটা একজন প্রত্যেক এমপির MP হাতে কিছু ডিসক্রিশনারি ফান্ডস থাকে? অ্যাবসলিউটলি, প্রতি এমপি প্রায় 2 কোটি, এখন বোধহয় 3 কোটি টাকা হয়েছে, হুম, একটা ফান্ড অ্যালোকেশন থাকে ওদের হুম। কাছে হাতে, এবং সেইটা ওদের অফিসিয়ালি দেখাতে হয় যে কোথায় কোথায় সেই কাজগুলো হচ্ছে, আচ্ছা। এবং সেটা অডিট হয়, ও সেই জন্য ওটা দেখাতে হয় এটা এই খরচাতে হয়েছে, এটা বাস স্ট্যান্ডটা ওই খরচায় হয়েছে, এই রাস্তাটা ওই খরচায় করা হয়েছে। আচ্ছা, এবার হেলথ কেয়ারের প্রশ্নে আসি, কারণ সেটা আপনি খুব কাছ থেকে দেখেছেন। আপনার হাসব্যান্ড এতদিন আইসিইউতে ছিলেন। আপনি নিয়মিত নিজে হাসপাতালে গেছেন, ডাক্তারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন। কলকাতার হেলথ কেয়ার সিস্টেমের সম্বন্ধে আপনার ইমপ্রেশন কি? খুব ভালো ভালো ডাক্তার আছে এখানে কলকাতায়। আমি মানে বহু মানুষকে দেখেছি, কিছু হলেই জাস্ট হয় ভেলোর যাবে, নয় কোথাও যাবে, ব্যাঙ্গালোর যাবে, এখানে যাবে, ওখানে যাবে, সেখানে যাবে, ঘুরে ফিরে আবার চলে আসবে। যদিও ভেলোর যাওয়াটা আমার মনে হয় গত কয়েক বছরে একটু কমেছে। হয়তো কমে থাকতে পারে, হুম, হুম। কিন্তু হলেও এটা হয়। আমারই পরিচিত একজন গিয়ে টিয়ে ঘুরে টুরে এসে কিছুই তার হলো না, তারপরে আমায় ফোন করছেন, মৈত্রেয়ী হি ওয়াজ এজেড, হুম, যে এরকম আমার ওয়াইফের তো এরকম হচ্ছে, হুম। তো দাস তো ওষুধ দিয়েছিলেন তখন সুগারের কন্ট্রোল হয়ে গেছিল, তো এখন আবার শ্বাসকষ্ট টষ্ট হচ্ছে, সব জায়গায় গেলাম, ব্যাঙ্গালোর গেলাম, দেখালাম টেখালাম, হুম, তাহলে আপনি তো অনেকে চেনেন, আমি ফোন নাম্বার দিয়েছি, কথা বলুন, কথা বলে দেখুন। উনি বোধহয় সাথে সাথে অ্যাডমিট করতে বললেন, ওরা দুনিয়া ঘুরে এসে উনি দেখে বোধহয় একদিনের মধ্যেই বললেন, মানে উনি ক্যান্সারে আক্রান্ত এবং
বসুদিন আয়ুমে। বাবা। তা উনি দুনিয়া ঘুরে এসেছেন, ওকে কত কত জায়গায় দেখিয়েছেন ওনার ওয়াইফকে। তো দিস আর সিম্পল থিংস, এগুলো এখন আমার কিন্তু খুব বিশ্বাস। আমাকে অনেকেই বলেছিল, আপনাকে বললাম, তখনও আই ওয়াজ স্টেডি অন দ্যাট পয়েন্ট, ফার্ম অন দ্যাট পয়েন্ট। এখনো আই এম ফার্ম অন দ্যাট পয়েন্ট, যে এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে। ইনফ্যাক্ট আমি যেটা আমার দেখেছি, চোখের একটা প্রবলেম আছে, আমার অনেকেই বলেছে এই তো নেত্রালয় গিয়ে দেখিয়ে নে, ওখানে ওই কর। না, আমি যাকে দেখাই তাকে বিশ্বাস করি, যিনি আমার চোখের প্রবলেমটা দেখেন। ইনফ্যাক্ট আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যারা অ্যাফোর্ড করতে পারেন অনেকেই সরকারি হাসপাতাল প্রেফার করেন না। তবে আমার এক্সপেরিয়েন্স বলছে সরকারি হাসপাতালের যারা ডাক্তার তাদের সিম্পলি বাই ভার্চু অফ দ্য ভলিউম অফ পেশেন্টস দে ডিল উইথ তাদের এক্সপেরিয়েন্স কিন্তু অনেক বেশি। অনেক 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 বেশি। আমার এক ছোট থেকে ওই যে ঢুকে যান ওনারা ইয়াং বয়সে, এবং ওই যে পর 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 ভেরিয়াস টাইপস অফ পেশেন্টস দেখেন, বোধহয় প্রবাবলি সেইখান থেকে একটা এক্সপিরিয়েন্স বিল্ড আপ। ইনফ্যাক্ট আমার একজন বন্ধুর মানে যা হয় আর কি, আমাদের তো সবাইকে সেডেন্টারি লাইফ, তো তার মনে হয়েছিল ওজন কমানো দরকার। তো সে 40 বছর বয়সে হঠাৎ করে ডিসাইড করে সে ময়দানে গিয়ে ফুটবল খেলবে, যার হাঁটারই অভ্যেস নেই আর কি। এবার যা হয়, খেলতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট, তার একটা হাঁটু খুলে যায়, এটা তো বল অ্যান্ড সকেট জয়েন্ট, খুলে যায়। এবার তারপরে সে এক্স-রে করিয়েছে, আর সে কোথায় কোথায় গেছে, তাকে নানান রকম জিনিসপত্র বলা হয়েছে, নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে, অমুক তমুক, সে ইন কমপ্লিট স্টেট অফ প্যানিক আর কি। তারপরে কেউ একটা তাকে বলছে, একবার একটা সেকেন্ড ওপিনিয়ন নি। কোথায়? এসএসকেএম এর হেড অফ অর্থোপেডিক্স এর কাছে নিয়ে যাচ্ছি তোকে। বয়স্ক ভদ্রলোক, হ্যাঁ এসো, কি হয়েছে, হাঁটু খুলে গেছে? দেখেই বলে দিলেন কিন্তু। হ্যাঁ, কি করছিলে? ফুটবল খেলছে। বাহ, ভালো তো। তারপর একবার এক্সরেটা দেখুন, আচ্ছা, শোনো ভাই, তোমার কিচ্ছু হয়নি, এখন আমি প্লাস্টার করে দিচ্ছি, এতদিন পর প্লাস্টারটা খুলে দেবো, তারপর তোমার একটা এক্সারসাইজ বলে দেবো, 3 মাস পরে তুমি আবার ফুটবল খেলবে। এই যে অ্যাসিওরেন্সটা দিতে পারার ক্ষমতাটা, দ্যাট অলসো আই থিঙ্ক কামস ফ্রম এক্সপিরিয়েন্স, যে আপনি এটা দেখেই বলে দিচ্ছেন যে আরেকটা জিনিস যেটা এটা আমি অবজার্ভ করেছি, সেটা হলো কি, এখানে না সব রকম মানে ইকোনমিক গ্রুপ থেকে মানুষ আসে তো, এবং হসপিটালগুলো সবসময় ইকুইপড থাকে না। না। তার মধ্যে থেকে সেই রুগীকে ভালো করা, সারানো, ইটস রিয়েলি আ ডিফিকাল্ট জব। কারণ ডাক্তারের কাছে সেই সাপোর্ট গুলো নেই। ইন স্পাইট অফ দ্যাট দে আর ডুইং ইট। এটা মানে আমার মনে হয় বিদেশের কোনো ডাক্তারকে এনে বোধহয় আমাদের সরকারি হসপিটালে ফেলে দিলে সে বোধহয় তালকানা হয়ে যাবে। প্রেশারটাই হ্যান্ডেল করতে পারবে না, না, বুঝতে প্রেশারটাই হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু এনারা কি করছেন? এনারা কিন্তু আর খুব ইজিলি তাদেরকে সারাচ্ছেন, চিকিৎসা করছেন, বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা, এই এত বছর ধরে যে আপনি প্রাইমারি কেয়ার গিভার হয়েছিলেন, এখন এই যে আপনি বলছেন যে ইওর হাজব্যান্ড ক্যান চু, হি ক্যান সোয়ালো, তার যখন ছোট ছোট ইমপ্রুভমেন্ট গুলো আপনি দেখেন, তখন খুব আনন্দ হয়। নিজেকে নিজের ক্রেডিট বলে মনে হয় যে আমি এটা পেরেছি। তার থেকেও বেশি মনে হয় যাক মানুষটা ভালো আছে। হুম হুম এটা কিন্তু আপনি যেটা বলছেন এই যে সোয়ালো, এটা কিন্তু যায় আসে। আবার কোনো কারণে জ্বর হলো, অন্য কিছু হলো, ঠান্ডা লাগলো, আবার কিন্তু সেই হয়তো সোয়ালোইং প্রবলেম হয়ে যাবে। আবার হয়তো ভেতরে সর্দি বসে গেল। আবার তাকে সাকশন করো। কিন্তু যখন ঠিক হয়, ক্রেডিট না, মনে হয় যে ভালো আছে। আচ্ছা, আপনার মতো পরিস্থিতিতে যারা আছেন, যাদের বাড়িতে হয়তো একজন স্ট্রোকের পেশেন্ট আছেন, আপনাকে যদি জাস্ট দুটো জিনিস বলতে হয় যে অমুক জিনিসটা অবশ্যই করবেন এবং অমুক জিনিসটা কোনোভাবেই করবেন না, আপনি কি বলবেন? একটা তো যেটা বললাম যে সবসময় যদি বেড রিডেন হয়, একদম যদি পেশেন্ট যদি বেড রিডেন হয়, বিছানা থেকে একদম উঠতে পারেন না, তাহলে আমার মনে হয় এয়ার ম্যাট্রেসটা একটা খুব দরকারি জিনিস। কারণ বেড সোরটা ভীষণ খেয়াল রাখার ব্যাপার। ওটা হয়ে গেলে খুব মুশকিল, এবং ওইটার ওই বডি কেয়ারটা খুব ভালো করে নিতে হয়। এবং ঠান্ডা লাগানোটা উচিত নয়, একদমই করা উচিত নয়। ঠিক জোর করে নিজের জিনিস কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। আমরা যেমন ওনার সাথে কথা বলি, অপশনসে কথা বলি, সবসময় যে উনি নিজে কথা বলছেন তা নয়। মুখটা হয়তো হেঁচকালো, ব্যথা হয়েছে, কোথায় ব্যথা হয়েছে, পায়ে হয়েছে, তাকিয়ে থাকলো।
হাতে লাগছে, তাকিয়ে থাকলো। আচ্ছা কোমরে হয়েছে, টললো না। পেটে, হ্যাঁ। তো এখানে আপনি অপশনস এ রিপ্লাই পাচ্ছেন। অপশনস দিয়ে ওপেন এন্ডেড হ্যাঁ, হি ইজ নট এবল টু এক্সপ্রেস দ্যাট। তো এখানে না অল থ্রু আপনাকে দেখে দেখে স্টাডি করে বুঝে নিতে হয়, ও এই অসুবিধাটা হয়ে যাচ্ছে, এই খাবারটা মুখে ফেলে দিচ্ছে, তার মানে ঠিক আছে এই সময় শুকনো খাবারটা দিলে ভালো খাচ্ছে, তাহলে খাবারটা আবার শুকনো করে দিই। আবার কখনো শুকনো দিচ্ছি, খেতে পাচ্ছে না, আবার ওটাকে নরম করে দিই। তো এইরকম ভাবে চলে। আচ্ছা, এবার একটা জিনিসের কথা জিজ্ঞেস করি, যেটা অন্য দেশে আর আমাদের দেশে তার মানে একেবারে আলাদা। ভিআইপি ট্রিটমেন্ট বা ভিআইপি মেডিসিন, ইন দ্য ইউএস দিস অলমোস্ট অলওয়েজ মিনস ব্যাড মেডিসিন। আচ্ছা, এক্সাম্পল হিসেবে বলছি, অনেক বছর আগের আচ্ছা। কথা, এব্রাহাম লিঙ্কন যখন হুম। অ্যাসাসিনেটেড হন, হ্যাঁ, গুলি লেগেছে, তাকে বোধহয় তার বাড়িতে, হোয়াইট হাউসে বোধহয় ফেরত নিয়ে যাওয়া হয়, or something like that. And the doctor attending to him was the Surgeon General. আচ্ছা, কেন? কারণ প্রেসিডেন্ট। হ্যাঁ, এবার এটা ভীষণ খারাপ আইডিয়া, কারণ দ্য সার্জন জেনারেল ইজ আ মেডিকেল বিউরোক্র্যাট, হি ইজ নট রিয়েলি আ ডক্টর। সে কয়েক মাসে বোধহয় একটা পেশেন্ট দেখে। দ্য অপোজিট ইজ রোনাল্ড রেগান। তাকে যখন গুলি করা হয়েছিল, হি ওয়াজ টেকেন টু অ্যান অ্যাবসলিউটলি নর্মাল হসপিটাল উইথ জাস্ট হ্যাপেন টু ডিল উইথ আ লট অফ গানশট উন্ডস। কাজেই তাদের এই অভিজ্ঞতাটা আছে যে কারোর যদি গানশট উন্ড থাকে কিভাবে ট্রিট করতে হবে। কিন্তু কলকাতায় আমরা যখন ভিআইপি ট্রিটমেন্ট বলি, সেটা বলতে আমরা কিন্তু একেবারে অন্য একটা জিনিস বোঝাই। আহ, আহ, বিশেষ ব্যবস্থা, আলাদা ইত্যাদি ইত্যাদি। এবার আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি দেখেছেন? এই ভিআইপি ট্রিটমেন্ট কিছু পেশেন্টের জন্য সত্যিই হয়, না এটা একটা জাস্ট আরবান মিথ? এটা না মিথ না, ডেফিনেটলি কোনো একজন মন্ত্রী অ্যাডমিটেড হলেন বা কোনো সেরকম ভিআইপি অ্যাডমিটেড হলেন, তখন কি হয়, অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ এরা প্রচন্ডভাবে অ্যালার্ট থাকে কিভাবে তাকে দেখাশোনা করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে একটা একই রোগে আরেকজন ভর্তি হয়েছে তারও যা আবার একজন ভিআইপি ভর্তি হয়েছেন তারও তাই। কারণ মানুষের শরীর হ্যাঁ, দুটো কিন্তু ক্ষেত্রে দুটোই একই। অসুখ তো আর বড়লোক গরিব দেখে হয় না, অসুখ একই রকম হয়, চিকিৎসাও একই রকম হয়। বড়লোক হলে চিকিৎসার ওষুধ পাল্টে যাবে আর এটা পাল্টাবে তা তো নয়, একই হয়। কিন্তু ওই আর কি সব অ্যাডমিনিস্ট্রেটিভ যারা ইয়েতে রয়েছে, পোস্টে রয়েছে হসপিটালে, তারা একটু বেশি অ্যালার্ট হয়ে যায়, ডাক্তারদের উপর একটু বেশি প্রেশার হয়ে যায়, অ্যাটেন্ড করতে হবে, আগে করতে হবে, আগে দেখতে হবে। এইসব জিনিসগুলো হয়তো ইন্টারনালি চলে, এগুলো আমরা বসে থাকলে হয়তো দেখতে পাই। সাধারণ মানুষের ঠিক আছে, যেমন টাইমে ডাক্তার ভিজিট করবেন, দেখবেন, এগুলো হচ্ছে। এবার একটা একেবারে অন্য বিষয়ে আসি। আপনি এক বিশিষ্ট মানুষের সঙ্গে একটি একাডেমি চালিয়েছেন বহুদিন ধরে, এটার ব্যাপারে বলুন। এটা এটাও একটি কোনো আমাদের পরিচিতর মাঝখান থেকে কানেকশনটি হয়, এবং তিনি জানতেন যে আমি অডিও ভিজুয়াল ব্যাপারটা ভালোবাসি বা জানি, তো আমাকে ইন্ট্রোডিউস করেন। এবং তখন থেকে উনি বলেন যে আমি এখানে একটা মিডিয়া স্কুল করব। তখন আমাকে ওই দায়িত্বটা দেওয়া হয়। ওখান থেকে অনেক ছেলে মেয়ে ওখান থেকে রেডি মানে হয়েছে, ট্রেন্ড হয়েছিল। আমি ওনাদের ক্লাসও নিতাম, পুরোটাই দেখতাম, দাঁড়ানো, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ডেলিভারি, এভরিথিং। তো হি ওয়াজ ভেরি হ্যাপি। আমি ওটাকে সেইভাবে যুক্ত ছিলাম, ইনফ্যাক্ট বলতাম আর কি রেগুলার। আচ্ছা, আমার আরেকজন খুব সুপরিচিত মানুষ এর ক্যারিয়ারের শুরুর দিকটা আপনি বোধহয় দেখেছেন। আমি একটা ছোট্ট গল্প বলি। টালিগঞ্জ মেট্রো স্টেশনে আমি যখন স্কুলে ছিলাম, ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা গিয়ে আড্ডা মারতাম। হ্যাঁ, আর আমরা একেবারেই বখাটে গোছের। তো তখন টালিগঞ্জ মেট্রো স্টেশন একটু অন্যরকম ছিল। বিরাট বড় একটা মঞ্জিনিজের দোকান ছিল, আমার মনে আছে। এবার সেই মঞ্জিনিজের দোকান থেকে এক ভদ্রলোক এত বড় এক প্যাকেট কেক নিয়ে বেরোচ্ছেন। আই এম অ্যাবাউট 50 মিটার্স অ্যাওয়ে। আমার সঙ্গে আমার ক্লাসমেটরা রয়েছে। আমার ভীষণ মুখ খারাপ তো। আমি দূর থেকে দেখে বলি, এটা ওই নিউজ রিডার মালটা না? নিউজ রিডার মালটা ছিল মীর। আর নিউজ রিডার কথাটা আমার মাথায় এসেছিল কারণ তখন আমরা সবাই মীরকে চিনতাম একটাই অনুষ্ঠানের জন্য, দ্যাট ওয়াজ খাস খবর।
সেখানেও তো আপনার একটা অ্যাসোসিয়েশন ছিল। হ্যাঁ, সেই অ্যাসোসিয়েশন ছিল। যিনি ওই প্রতিষ্ঠানটা করে মানে দাঁড় করিয়েছিলেন, তার সাথে আমার ভালো গুড রিলেশন ছিল এবং বহু ব্যাপারে ওনাদেরকে আমি অ্যাডভাইস দেওয়া, হেল্প করা এগুলো করেছিলাম। যখন ওটা এস্টাবলিশ হয় আরকি। রাইট। আপনার আরেকটি এফোর্টের কথা যদি বলা যায় সেটা হচ্ছে মৈত্রী চ্যারিটেবল ট্রাস্ট। এইটার কথা একটু বলুন। এইটা হলো যখন আমার হাসব্যান্ড যখন অসুস্থ, ওইখানে বসে থাকতাম, কোনো মাথায় তো এসব ঘুরছে। আমি তো নিজে ক্যালুফ অলরেডি তখন করে নিয়েছি, ২৪ ঘন্টা থাকতাম। তো কথা বলতাম, দেখতাম লোকে এসে আমাকে হাজার রকম বলতো, এখানে দেখাও, ওখানে দেখাও, এখানে নিউরোলজির কিছু নেই। তখন আমার মনে হলো যে এখানে একটা নিউরোলজির ভালো সেটআপ করা যায় নাকি? হুম, তো ওইখানে থেকে ওই মাথায় কনসেপ্টটা আসে। তো দেখলাম এত ভালো, ভালো ডক্টরসরা রয়েছেন, তো কিছু যদি ওনাদেরকে প্লেস করি। তো তারপরে বললাম, তো ওনারা বললেন যে, "ঠিক আছে, দেখুন চেষ্টা করুন, যদি হয় হলে তো ভালোই।" হুম। তো তারপরে তার ল্যান্ড জোগাড় করা, একটা হিউজ প্রজেক্ট দাঁড়ালো। আমার তো কোনো ছোট জিনিস কিছু দেখতে পাই না। তো খুব বড় মানি তো গন্ডার, লুটি তো ভান্ডার। হ্যাঁ, সে মানে বিশাল ল্যান্ড রাজারহাটে, খুব সুন্দর জায়গায়। দেখতে বাছা হলো, সবকিছু হলো। কিন্তু রসদ ফাইন্যান্স আর জোগাড় করা যায় না। আচ্ছা। এত সুন্দর প্রজেক্ট, এত সুন্দর প্ল্যানিং, তার এত সুন্দর ভাবা চিন্তা, সেটাকে রূপ দেওয়া, সবকিছু কাগজে কলমে রইলো। কিন্তু তারপর থেকে আমাদের ট্রাস্ট কি কাজগুলো কিছু হয়তো কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হুম, কোথাও বা বাচ্চাদের কিছু পাঠানো, খাবার-দাবার দেওয়া, এইসব কাজগুলো চলেইছে ট্রাস্টে। হুম, 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 কিন্তু মেইন যে কারণে এটা ইয়ে করা হয়েছিল, হুম, সেটা কিন্তু আমি আগে নিয়ে যেতে পারিনি। তারপর থেকে আরেকটা কারণ হলো যে আমি তো মূল। হুম, গ্র্যাজুয়ালি আস্তে তো আমি নিজেই তো বাড়িতে আটকে যাচ্ছি। হুম, আমি অত বড় প্রজেক্ট করলে তো আমাকে তো হোল টাইম ওর মধ্যে ডেডিকেট করতে হবে। রাইট। হুম, তারপরে আমাদের হলো যে আমরা কাউকে এখান থেকে মানে যে ফাইন্যান্স করবে তাকে কিন্তু মানে এখানটা একটা ব্যবসা কেন্দ্র হতে দেব না। হুম, ও অনেক রকমের আমাদের সুন্দর প্ল্যান ছিল। আইডিওলজিক্যালি খুব ভালো। হুম। কিন্তু এনিওয়ে বাট মেইন প্রজেক্ট হ্যাজ নট বিন। ম্যাটেরিয়ালাইজড ইয়েট। হুম, হুম। উম আচ্ছা, আ টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে বোধহয় আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ আপনি বলছিলেন অফ ক্যামেরা যে এত কিছুর মাঝখানেও আপনি রান্না করতে ভালোবাসেন এবং আপনি রান্না করেন এখনো। সময়টা পান কোত্থেকে? ওই মাঝখান থেকে বের করে নিতে হয়। মাঝখান থেকে বের করে নিতে হয়, এই সময়টা ঠিক আছে। আমি ৩ টে থেকে এই কাজটা করব। তার আগে ১টা-১.৫টা পর্যন্ত আমার এই কাজটা আছে, আমি করে দিলাম। হুম, হুম, আবার বা এই সময়টা আছে, আমি বিকেল বেলাটা ঘুমাই না তো। তো ওইখানটা তখন আবার হয়তো ৪টে, ৩:৩০, ৪টে, ৫টার সময় হয়তো ওটা আরেকটা কিছু করে নিলাম। হুম। এইরকম আচ্ছা। কি রান্না করতে ভালো লাগে আপনার সবকিছু। কি খেতে ভালোবাসেন? আমি, হুম। আমি নিজে কিন্তু খুব একটা কিছু খেতে ভালোবাসি হ্যাঁ? না। রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। বাহ! আচ্ছা, এই মুহূর্তে যারা আপনার মতো সোশ্যাল ওয়ার্কে ইনভলভড অনেককে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। রাজনৈতিক নেতাদের ব্যাপারে যে প্রশ্নটা করছিলাম, সেই একই প্রশ্ন যদি এদের ক্ষেত্রেও করি, যে এদের কি লাইমলাইটে থাকার খিদেটা আগের থেকে একটু বেশি বলে আপনার মনে হয়? যেটা কার নয় বলুন তো? প্রত্যেকে ঘরে ছেলেমেয়েরা, বাচ্চা থেকে আরম্ভ করে সবাই ওই সে কেবল নিজের ছবি তুলছে আর ফেসবুকে দিচ্ছে। কে এই লোভ সম্বরণ করতে পারবে? তো এটা পলিটিশিয়ান কেন, সবাই, সবাই। সবাই। সে কর্পোরেট বড় অফিসার হতে পারে, সে বড় ডক্টর হতে পারেন। নো ওয়ান ইজ আউট অফ দ্যাট। হুম, হুম। সবাই। কে নয় এখনকার যুগে? এতক্ষণ কথা হচ্ছিল আপনি কি করেছেন সেটা একদম। নিয়ে। এরপরে আপনার কি প্ল্যান? মানে আপনি কি করতে চলেছেন? দেখুন এই যে কাজটা এনারা করছেন, রিহ্যাবিলিটেশন গ্রুপ হুম, হুম, সুপর্ণ। এনারা যে কাজটা করছেন এর সাথে আমি অ্যাজ আ কেয়ার গিভার তো, হুম, আমি যদি কারুর কোনো সাহায্য দরকার হয়, হুম, বাড়িতে কিভাবে তাকে রাখবে, কি করবে? কারণ সবাই তো ফাইন্যান্সিয়ালি সেরকম স্ট্রং নয়। হুম, আর এইটাতে মানুষের যতই স্ট্রং হোক না কেন, ড্রেইনড আউট হয়ে যায় মানুষ। হুম, তো সেইজন্য যদি আমি তাদেরকে কিছু সাপোর্ট করতে পারি, এটাই হলো ভবিষ্যৎ। এটা হুম। সামনে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আপনি এছাড়া কিন্তু এই কেয়ার গিভারদের
ট্রেনিং রিসোর্স হিসেবে বিকজ আপনার হ্যাঁ। এতটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। হুম সেটা আমি মানে যদি অ্যাসোসিয়েটেড হই আমি বুঝবো যে আমি একটা ভালো কাজ করলাম, ওই খিদেটা আমার মিটবে, আমি একটা ভালো কাজ করতে পেরেছি, এই হুম। খিদেটা আমার মিটবে, যে এইটা। আর এছাড়াও আমি একটা ছোট একটা আমার গ্রসারি শপ চালাই, আচ্ছা। স্মার্ট গ্রসারি শপ আমার বাড়ির সামনে, ওর জন্য আমার বেরোতে হয় না, তার স্টাফ আছে তারা রান করে, সেটাও করি, কারণ আচ্ছা। আমাকে তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট রাখতে হবে। হুম, হুম, হুম। আচ্ছা, আপনার চ্যারিটেবল ট্রাস্টের অভিজ্ঞতা থেকে আপনি একটা জিনিস নিশ্চয়ই উপলব্ধি করেছেন, সেটা হচ্ছে যে আপনাকে সর্বসমক্ষে প্রশংসা করে এমন মানুষ অনেক আছে। কিন্তু আপনার পাশে অ্যাকচুয়ালি দাঁড়ানোর মতো মানুষের সংখ্যা হয়তো তার থেকে কিছুটা কম। হ্যাঁ, খুবই কম, হ্যান্ডফুল, হুম। খুব কম। এটা কষ্ট দেয় না আপনাকে? আমাকে কোনোদিনই সেইভাবে কোনো কষ্ট দেয় না কেউ, এক্সপেকটেশনটা সেটা নেই আচ্ছা, আমার কাছে, সেই এক্সপেকটেশন থাকবে তবে তো আমি কষ্ট পাবো। রাইট। আই ডু নট হ্যাভ দ্যাট এক্সপেকটেশন যে আমার জন্য কেউ দাঁড়াবে, কারণ আই হ্যাভ গোন থ্রু মানে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অলসো, সেখানেও তো আমি দেখেছি। হুম, তো সেখানে আমি ইটস নট মাই এক্সপেকটেশন যে কেউ আমাকে সব ছেড়ে আমাকে সাহায্য করবে। হুম, ইন স্পাইট অফ দ্যাট আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বর তো নিজে আসেন না, হুম, কারোর মাধ্যমে আসেন। তারা যখন পাশে এসে দাঁড়ান তখন মনে হয় ঈশ্বর এনাকে পাঠিয়েছে, হুম। সেরকম সাপোর্ট আমি পেয়েছি সেরম সাপোর্ট আপনি পেয়েছেন? অবশ্যই। হুম। তা নাহলে আমার জীবনে হয়তো সার্ভাইভ করা মুশকিল হতো তাহলে এত কিছুর পরে। আরেকটা প্রশ্ন করি আপনাকে। আপনি যেটা বলছিলেন যে আপনার কোনো এক্সপেকটেশন নেই যে কেউ আপনার পাশে দাঁড়াবে। তবে এটা মেনে নেওয়াও তো একটা মানে টু বি এট পিস উইথ দ্য ফ্যাক্ট যে আই মাইট নট গেট এনি সাপোর্ট। এটাও তো কঠিন। মানে আমি ধরুন না, আমার আমি খুব একটা ফিল করি না দিকটা। রূপম যে গান লেখে, হ্যাঁ, হ্যাঁ। গান করে। রূপমের একটা বইয়ের ইন্ট্রোডাকশনে ছিল যে ভগবান নেই, বাইরে থেকে কোনো সাহায্য আসবে না। এটা মেনে নিয়েই এগোতে হবে। যে এটা একটা একটু শক্ত না এটা মেনে নেওয়া? মানে অনেক মানুষের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ওই একটা কিছু হোপ, ওইটা আঁকড়ে মানুষ বেঁচে থাকতে চায়। সেখানে আপনি বলছেন যে আপনার ওই এক্সপেকটেশনটাই নেই। না, কিন্তু এটা আপনার তো অন্যের প্রতি নেই, হুম, হুম। অন্যের প্রতি নেই, নিজের প্রতি আছে। মানে আপনার এই কনফিডেন্সটা আছে যে আপনি বাইরে থেকে সাহায্য না পেলেও আপনি আমি জানেন। করে নেবো, ঠিক আমি করে নেবো, যেমন করে হোক আমি করে নেবো, উপরে ঈশ্বর আছেন। এবার র‍্যাপিড ফায়ার। ক্ষমতা না শান্তি? শান্তি। আজকের রাজনীতি যদি একটা কথায় আপনাকে ডিসক্রাইব করতে হয়, নতুন কিছু না, যা ছিল তাই। নিজের যত্ন নেওয়া না অন্যের যত্ন নেওয়া কোনটা বেশি কঠিন? অন্যের যত্ন নেওয়া। ভেঙে যাওয়া বিশ্বাস না ভেঙে যাওয়া প্রত্যাশা কোনটা বেশি কষ্ট দেয়? ভেঙে যাওয়া বিশ্বাস। হ্যাঁ, কারণ প্রত্যাশার ব্যাপারটা তো আপনার নেই। না। একটা একাডেমি চালানো না একটা সংসার চালানো, আপনার কাছে দুটোর মধ্যে কোনটা বড় চ্যালেঞ্জ? সংসার, যেখানে যেহেতু আমার মতন পরিস্থিতিতে। হুম, হুম, হুম। আচ্ছা। যদিও আপনি এর আগে বলেছেন যে আপনি যে সিদ্ধান্ত নেন সেগুলো আপনি রিগ্রেট করেন না। আপনার জীবনে কি কোনো রিগ্রেটই নেই? কোনো রিগ্রেট নেই, নো রিগ্রেট। নো রিগ্রেটস। আচ্ছা। উম মাদার টেরিসার মতো একজন যার ত্যাগটাই হচ্ছে জীবন, তিনিও বোধহয় একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে there is one thing she had never been able to give up, chocolates. খুব ভালোবাসতেন। আপনার এরকম কোনো গিল্টি প্লেজার আছে? আমারও চকলেটস ভালোবাসি। ভালো লাগে আর কি। আচ্ছা, মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে এমন একটা কোনো উপলব্ধি যেটা আপনার হয়েছে, যেটা আপনার মনে হয় সাধারণত মানুষ এই কথাটা শুনতে চায় না বা মানতে চায় না? হুম, হুম, হুম। এরকম কিছু মনে হয়নি। হুম, হুম। এমন কোনো জিনিস আছে যেটা আপনি একদম বরদাস্ত করতে পারেন না? মিথ্যে কথা। একদম। মানে সেটা কি আপনি বলছেন যে সত্যি কথা বলা নো ম্যাটার দ্য আউটকাম? এক্সাক্টলি।
মানে খুব অপ্রিয় সত্যিও তো হতে পারে। অ্যাবসলিউটলি আমি নিজে সেটা ফলো করি। আমি যদি কোনো অন্যায় করি হুম, দ্যাটস মাই নেচার ছোট থেকে আর কি। হুম, আমি সেটা বলে দেবো। মানে আজ আমার হাজবেন্ড অসুস্থ হুম, কিন্তু মানে আই হ্যাভ আ হ্যাবিট, আই হ্যাড অ্যান হ্যাবিট হুম, যে মানে আমি সবসময় সবকিছু জানিয়ে দেবো। হুম, আমার বাড়ির লোকেরাও জানতো যে বাইরে যাই হোক না কেন আমরা সব জানতে পারবো। হুম, স্কুলের টিচাররা হয়তো কমপ্লেন করলো খুব মানে ভেরি গুড মানে কমপ্লেন করলো না, ভেরি গুড চাইল্ড মানে সবসময় খুব ভালো। হুম, কিন্তু বাড়িতে এসে কিন্তু আমার সমস্ত সব বলা হুম, একেবারে সে কোনো জিনিস ভেঙে ফেলেছি, কোনো জিনিস পুড়ে ফেলেছি, বড় হয়ে কোনো জিনিস অন্যায় করে ফেলেছি, হুম, সেটা বলে দেওয়া। কারণ কি আমি যদি লুকোই, আমি যদি মিথ্যে কথা বলে আরেকজনকে ইয়ে করি, হুম, সেক্ষেত্রে কি হয় ওইটা না যখন রিয়ালিটি তো জানা যাবে, হুম। তখন কিন্তু সেটা আরো বেশি আরো কষ্টের। তার থেকে প্রথম বলে দেওয়া উচিত, আমি কিন্তু এই জিনিসটা করেছি বা এই জিনিসটা আমি করছি। তখনকার যে একটা রাগ হবে, সেটা কিন্তু পরে মনে হবে যে ও সত্যিই তো, এটা তো তাই। হুম। আজকের এপিসোডটা আমি শুরু করেছিলাম একটা কথা দিয়ে, ফার্স্ট ইমপ্রেশন। একজনকে দেখে, প্রথমবার দেখে, এক ঝলক দেখে যেটা মনে হয়, সেটা হয়তো পুরোপুরি সত্যি নাও হতে পারে। এবার মৈত্রীদিকে দেখে উনি যে এতটা স্ট্রাগল করেছেন, ওর যে এতটা মনের জোর আছে, চট করে দেখে বোধহয় মনে হয় না। সবসময় হাসি মুখ, অত্যন্ত সফট স্পোকেন একজন মানুষ। তার যে জীবন কাহিনীটা এই রকম, সেটা বোধহয় তাকে দেখে আন্দাজ করা খুব শক্ত। মৈত্রীদি, অসংখ্য ধন্যবাদ আজকে এতটা সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও অশেষ ধন্যবাদ। খুব সুন্দর আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমার কথাগুলো বলতে পারার জন্য। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথার আরেকটি এপিসোডে আরেকজন গেস্টকে নিয়ে ফিরে আসব আমি দীপ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো গল্পে ডুবে থাকুন। নমস্কার।